প্যারানর্মাল জিনিসটাকে আমি আলাদা ধরছি না, আমি পার্ট অফ নেচারই ধরছি। জাস্ট আমরা তাকে ফুললি অ্যাক্সেস করতে পারি না। আমাদেরকে কেউ অ্যাজ এ এন্টারটেইনার দেখে না, আমাদের অ্যাজ এ হয়তো হিরোজ দেখে, হয়তো দেখছে একদম সোসাইটিকে যারা একদম পিছনে নিয়ে যায় তাদের চোখে দেখে। আমরা কিন্তু অ্যান্সার্স খোঁজার চেষ্টা করছি, আমরা কিন্তু প্যারানর্মালকে এস্টাবলিশ করার চেষ্টা করছি না। যুক্তিবাদী ওয়ার্ডটা আমার ভীষণ স্টুপিডিটি লাগে, কেন কি সব জিনিসের পিছনে যুক্তি হয় না। আমার একজনের কথা খুব মনে পড়ছে, তার হঠাৎ করে কলটা এলো, এইটার পিছনে কি যুক্তি হতে পারে? তার মানে আমি তার সাথে কোনো না কোনোভাবে তো কানেক্টেড আছি। এখন যে রিসেন্ট সিনারিও যেখানে প্যারানর্মালকে খুব ভালোভাবে মানে মান্যতা দেওয়া হয়েছে, দ্যাট ইজ তোমার CIA, যাদের বাড়ি তাদের বক্তব্য যে সেখানে একটা ডিমন কাইন্ড অফ একটা এন্টিটি আছে। এরা একদিন বাড়িটাতে একদিনে ছেড়ে দিল, কেন কি একদিনে ওই বাড়িটাতে 12টা বিড়াল মারা গেল উইদাউট এনি রিজন। কেউ জানে না কীভাবে মারা গেছে, পোস্টমর্টম করে কিচ্ছু পাওয়া যায়নি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি আপনাদের হোস্ট অরুণাভ খাসনবিশ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। বিভিন্ন লোকজনের সঙ্গে আমরা এই পডকাস্টে কথা বলি, সেটা আপনারা খুব ভালো করে জানেন। বাট আজকে আমাদের গেস্ট দেবরাজ সান্যাল, যাকে আপনারা বিভিন্ন পডকাস্টে দেখেছেন এবং দেখেছেন বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স, মানে ভৌতিক এক্সপিরিয়েন্স, প্যারানর্মাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে। আমার মনে হলো এর সঙ্গে একটা এমন কনভারসেশন করা যায় যেখানে আমরা এর বাইরে বেরিয়েও প্যারানর্মালের অস্তিত্ব নিয়ে কিছু প্রশ্ন করতে পারি, আমরা নেচারের সঙ্গে প্যারানর্মালের কানেকশন নিয়ে প্রশ্ন করতে পারি, আমরা একটা মেন স্ট্রিম মিডিয়ামের বাইরে বেরিয়ে অন্যরকম কাজ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেই নিয়ে কথা বলতে পারি। এই সমস্ত নিয়ে আমাদের এই পুরো পডকাস্টটা শেষ অবধি দেখবেন, আমার ধারণা আপনাদের দুর্দান্ত লাগবে। আমরা কিন্তু কোনোভাবেই কোনো কুসংস্কারকে প্রমোট করতে চাই না, এইটা বলে নেওয়াটা আমার মনে হলো এই পডকাস্টের শুরুতে খুব দরকার, যাতে আপনাদের কাছে কোনো ভুল বার্তা না পৌঁছয়। আর সন্দেশ টিভিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ এরকম ধরনের বিভিন্ন দারুণ দারুণ পডকাস্ট এপিসোড নিয়ে আমরা আসতেই থাকি। সো আর বেশি কথা বলবো না, লেটস গো টু দ্য এপিসোড। আজকে আমাদের সঙ্গে আছে দেবরাজ সান্যাল। So Debraj, thank you for coming to Soul Connection podcast. Welcome to Soul Connection podcast. তোমার সঙ্গে একটা এপিসোড অনেকদিন ধরে করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। ফাইনালি আজকে হচ্ছে। তোমার কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে শোনা গেছে, বিভিন্ন লোক, তুমি অনেক জায়গায় কথা বলেছো অ্যাবাউট ইয়োর এরিয়া অফ, মানে তোমার এরিয়া অফ ওয়ার্ক, তোমার এরিয়া অফ প্যাশন নিয়ে আমরা আজকে একটু চেষ্টা করব তোমার থেকে জানা কিছু অন্য জিনিসপত্র। তুমি তোমার প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেস প্রচুর জায়গায় শেয়ার করেছো এবং সেটা আমরা শুনেছি, সেগুলো খুবই রোমহর্ষক সেই অর্থে। কিন্তু আমার না অ্যাকচুয়ালি আমার একটু আদার সাইডে গিয়ে কথা বলতে ইচ্ছে হলো তোমার সঙ্গে, যে কারণে এই পডকাস্টটা করা। ফার্স্ট যে জিনিসটা জানতে চাইবো সেটা হলো এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন, এই প্যারানর্মাল ইনভেস্টিগেটরস বলে তোমরা নিজেরা ওই কাজটা করো এবং তোমরা বলো ডিটেকটিভ অফ সুপারন্যাচারালস। এবার এই যে সুপারন্যাচারাল বা প্যারানর্মাল, এটা যদি তোমায় এক কথায় জিজ্ঞেস করি যে হোয়াট এক্স্যাক্টলি দ্য আইডিয়া অফ প্যারানর্মাল ইজ টু ইউ, এইটা যদি জিজ্ঞেস করি, সেটা থেকে শুরু করি চলো আমরা কথাবার্তাটা। দেখো, কোনো জিনিস যেটা নর্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে, মানে আমাদের হয়তো তার অন্য কোনো এক্সপ্লেনেশন হবে, বাট অ্যাজ লেম্যানস যেটা বুঝতে পারছি না আমরা, সেটাকে আমরা প্যারানর্মাল একটা তকমা দিয়ে দিই। কারেক্ট। তো এই জিনিসটাকে জানার জন্যই টিমটাকে ক্রিয়েট করা, মানে রিজনটাকে বোঝার জন্য, যে এই একটা ইনসিডেন্ট যেটা আমি বুঝতে পারছি না, এইটা কোন কারণে হচ্ছে, এটাকে বোঝার জন্যই এই টিমটা ক্রিয়েট করা। রাইট। তো তোমার মানে আমি যতটুকু বুঝলাম যে তোমার আইডিয়া ইজ যে যেগুলো সাধারণ এক্সপ্লেনেশনের বাইরে, এরকম প্রচুর ঘটনা আমাদের জীবনে ঘটে, মানে আমি বলছি সেটা শুধু প্যারানর্মাল নাও হতে পারে, সেটা অন্যান্য জিনিসও হতে পারে। ধরো এরকম কোনো এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা ধরো এই মানে যেটা আমাদের সঙ্গে মাঝে মাঝেই ঘটে, যে কোনো বন্ধুর কথা খুব মনে করছে, হঠাৎ সে ফোন করে, এটা তো মাঝে মাঝেই ঘটে, টেলিপ্যাথি। এটা কি আমরা এক্সপ্লেন করতে পারি? পারি না তো, আপাতত পারি না। তো এখান থেকেই তো মানে তোমার আইডিয়া অফ প্যারানর্মাল ইজ দিস, which is not explainable, না, যেটা এখনকার মেইনস্ট্রিম এক্সপ্লেন করতে পারছে না। কারেক্ট। হয়তো মেবি কোনদিন পারবে। এবার তুমি বললে মেইনস্ট্রিম এক্সপ্লেন করতে পারছে না, তার মানে অবভিয়াসলি তোমার যে ধারাটা সেটা মেইনস্ট্রিম নয়। না,
সেটা খুবই একটা অফবিট ধারা, যে ধারাটা অ্যাকচুয়ালি মানে আমি বলছি এই যে প্যারানর্মাল বলো, ভূত বলো, এই নিয়ে আমাদের ইন্টারেস্ট প্রচুর, কিন্তু তার সঙ্গে সন্দেহও প্রচুর বিশাল। এই যে একটা মেইন স্ট্রিমের বাইরে গিয়ে একটা জিনিস চেষ্টা করা, যেটা একেবারেই ভাবনার বাইরে, সেটা করতে গিয়ে এই যে স্কেপটিক্স, যারা যুক্তিবাদী, যারা বিজ্ঞান মনস্ক আর কি সেই অর্থে কোট অ্যান্ড কোট, তাদের এগেনস্টে গিয়ে পুরোটা করা, একদম। এই করতে গিয়ে তোমার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রথম। দ্বিতীয় হলো এই দিকটায় নিজেকে এস্টাবলিশ করার যে একটা পাওয়ার, মানে একটা মানে এটাই আমি করবো, আর কিছু করব না, যে যা খুশি বলুক, এই ব্যাপারটা সম্পর্কে আমি একটু জানতে চাই। টিমটাকে ক্রিয়েট যখন আমরা করেছিলাম, আমাদের ফার্স্ট মোটিভ ছিল যারা নিজেদের এরকম টাইপের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে না, তারা জিনিসটাকে ট্যাবু ভাবে, যে আমি যদি এরকম টাইপের এক্সপিরিয়েন্স আমি সোসাইটিতে শেয়ার করি, আমাকে লোকে পাগল বানিয়ে দেবে। রাইট। তো এই জিনিসটাকে আমরা একটুখানি মানে করতে চেয়েছিলাম, সিম্পলিফাই করতে চেয়েছিলাম, যে কেউ যদি নিজের স্টোরিটাকে বলার চেষ্টা করে, তাকে লোকে পাগল না বানা, মানে অ্যাটলিস্ট তাকে একটুখানি কথাটা তার শোনা উচিত। রাইট। যে সে তো ছোট থেকে বড় হয়েছে, তার মা বাবা তাকে পড়াশোনা করিয়েছে, একটা নিজস্ব একটা তার আইকিউ লেভেল আছে, কিন্তু সে একটা এমন গল্প বলছে যেই গল্পটার বেসিক্যালি মানে গতানুগতি যেটা আমরা নর্মাল বলি, সেটা নর্মাল না, সেটা একটা প্যারানর্মালই মনে হচ্ছে শুনতে। তো তার গল্পটাকে পুরো কি উড়িয়ে দেবো জাস্ট বিকজ কিছু মানুষ সেটাকে জাস্ট মানে না বলে, বা কিছু প্রিকনসেপ্ট নোশন আছে আমাদের যে এই জিনিসগুলো নর্মাল, তাই জন্য ভেবে নিয়েছি এইটুকুই নর্মাল হতে পারে, এর বাইরে আর কিছু হতে পারে না, এবং সেই জন্যই উড়িয়ে দেওয়া হয়। তাদেরও একটা নিজস্ব আইডিওলজি আছে যে যদি প্যারানর্মাল এস্টাবলিশ হয়ে যায়, তাহলে হয়তো সোসাইটিতে আরও অনেক রকম প্রবলেমস হতে পারে। আচ্ছা, কিন্তু ওটাও তো একটা প্রবলেম। আমি একটা প্রবলেমকে দাবিয়ে দিয়ে আরেকটা প্রবলেম তো সলভ করতে পারি না। কারেক্ট। আমাদের মানে উচিত হলো দুটো প্রবলেমকে দুভাবে সলভ করা। এক্স্যাক্টলি। তো সেটাই, এই ব্রিজটাই আমরা কাজটা করছি। রাইট। আমরা কিন্তু অ্যানসার্স খোঁজার চেষ্টা করছি, আমরা কিন্তু প্যারানর্মালকে এস্টাবলিশ করার চেষ্টা করছি না, আমরা কিন্তু রিয়েল রিজনটাকে খোঁজার চেষ্টা করছি। এটা মানুষদেরকে বোঝানোটাই আমাদের এখন একটা হিউজ একটা আমাদের মানে কি বলবো টাস্ক হয়ে দাঁড়িয়েছে। আমি তোমায় বলি, এটা খুব পার্সোনাল প্রশ্ন আর কি। ধরো আমাদের তো প্রত্যেকে তো আমরা সামাজিক জীব, আমাদের চারপাশে একটা সমাজ আছে, যে সমাজটা আমাদের সব সময় আমাদেরকে জাজ করতে থাকে, এবং এই জাজমেন্টের বাইরে কিন্তু আমরা কেউ না, আমরাও করি জাজ, একদম করি, সবসময় করি। এবার এই যে লোকজন তোমাকে জাজ করে বলে আমার বিশ্বাস, কারণ যেরকম ভাবে ধরো ও কি বলে, ও তো মানে কোনো বেশি নেই, এগুলো কোনো ব্যাপারই না, এগুলো কোনো ফালতু জিনিস, এই যে জিনিসগুলো বারবার তোমার কাছে ধরুন এসছে নিশ্চয়ই, এইটাকে হ্যান্ডেল কি করে করেছো পার্সোনালি? এটা হ্যান্ডেল করার একমাত্র হচ্ছে যে আমি চেষ্টার পর চেষ্টা করে গেছি, ইয়ারের পর ইয়ার। আমাকে অনেক আমার উপরে আমাকে বলা হয়েছে যে এটা কি ভূত ধরে, এই ছেলে কি করে, কাজ করছে না, মানে এর পিছনে একটা মানে মরিচিকার পিছনে দৌড়াচ্ছে যেটার কোনো ফিউচার নেই। কিন্তু রিসেন্ট ডেজে যখন আমাদের ভয়েসটা লালবাজার, হাইকোর্ট, এইসব বড় বড় ইনস্টিটিউশন যখন আমাদেরকে শুনছে আমাদের কথা, তখন জিনিসটাকে আমরা বলতে পারছি যে না, একটা জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। আমার বাবাও প্রথম দিকে বলতো যে এটার কোনো কি করছিস, এটার মিনিংটা কি, এটা তো কোনো সোশ্যালি তো এটাকে মানে কেউ মান্যতা দেয় না। কিন্তু যখন এত বড় বড় জায়গায় আমাদের নামটা আমাদের সাথে জোড়া হচ্ছে, তখন বাবাও বলছে যে না ঠিক আছে, এটা কিছু একটা জিনিস। তো এতদিনের চেষ্টার পর 2010 থেকে 2023 এতদিনের চেষ্টার পর একটা এমন জায়গা যেটা আমি জানতামই না যে এই জায়গাটা আসবো কি করে, দ্য শিয়ার প্যাশনটাই এইখানটা আমাকে এনেছে। এই যে এখন তোমাকে বিভিন্ন লোকজন চেনে, এবং প্যারানর্মাল নিয়ে বাংলায় কথা বলতে বললে তোমার একটা নাম আসে, দ্যাট ইজ ট্রু, কারণ এই মুহূর্তে অনেকগুলো পডকাস্ট আছে তোমার, তুমি বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করছো, তোমার ঈশিতার দুজনেরই আছে। এই যে তুমি করে হঠাৎ করে তুমি বলছো যে একটা হঠাৎ করে কিছু হয় না পৃথিবীতে, সব কিছুর একটা জার্নি আছে, কিন্তু তুমি যে জার্নিটা শুরু করেছিলে সেটা টুয়ার্ডস আননোন ছিল। এবার যখন তুমি বুঝলে ও আচ্ছা এটাও হতে পারে, কারণ একটা পয়েন্ট নিশ্চয়ই এসছে যেখানে তোমার মনে হয়েছে সত্যিই কি আমি ঠিক পথে হাঁটছি, এইটা কি মনে হয়েছে কোনোদিন যে সত্যিই কি আমি ঠিক দিকে যাচ্ছি, মানে
ইজ দিস গোয়িং টু গিভ মি দ্যাট? এটা কোনোদিন মনে হয়েছে? না, এটা আমার প্রথম দিকে এভরি নাইটই যখন ঘুমাতাম তখন আমার মনে হতোই যে না, আজকে এটা ছেড়ে দেবো, আর দরকার নেই। আচ্ছা। কিন্তু সকালে উঠেই আমার একটা অদ্ভুত ফোর্স আসতো যে না, ছেড়ে দেবো, কেন ছাড়বো? ছেড়ে দিলে তো আমার কিছুই হবে না, মানে আমি যেটা ভেবেছি, যেটা আমি করব, করেই ছাড়বো। তো এইটা ছিলই, এটা সব সময়ই আছে, এটা আমার ইনবিল্ড আছে, আমি জানি না এটা কেন আছে, হয়তো এটা আমাকে অনেক বাজে দিকেও নিয়ে যায়, বাট এটা আমি ছাড়তে পারি না। প্যারানর্মাল এটার সঙ্গে যখন মানুষের যোগাযোগ হয়, আমরা যখন ধরো তান্ত্রিকদের কথা শুনি অনেক, হ্যাঁ, যারা নাকি এই প্যারানর্মালের সঙ্গে কানেক্ট করতে গিয়ে, আমি তোমাকে আমার একটা এক্সপিরিয়েন্সের সাইড শেয়ার করছি। এটা ওরকমভাবে পরলৌকিক বা অলৌকিক এক্সপিরিয়েন্স নয়, বাট আমি আমার তান্ত্রিকদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স আছে জীবনে। তো সেখানে গিয়ে আমি দেখেছি তারা প্রেত চর্চা যাকে বলে সেটা করে, তাদের একটা পার্ট অফ দিস। এবার শোনা যায় অনেক তান্ত্রিক যারা মানে যারা প্রেতকে ডেকেছে ফর সাম আদার রিজন, বাট সেটা অন্যভাবে তাদের মধ্যে এফেক্ট করে গেছে। এবং কোথাও গিয়ে এই যে প্যারানর্মাল এন্টিটিদের সঙ্গে আমি জানি তোমাদেরকে হয়তো অনেকে এরকম, তোমরা কি ভূত তাড়াও কিনা, তোমরা ওঝা কিনা, মানে মডার্ন ওঝা কিনা, মডার্ন ওঝাই বলতো আমাদের, রাইট, এরকম জিনিসপত্র আসে আর কি। আমি বলছি সেটা তো তোমরা একেবারেই নয়, কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাইছি সেটা হলো, ধরো এইসব প্যারানর্মাল এন্টিটিদের সঙ্গে লোকজন যখন কন্ট্যাক্ট করতে যায়, সেই অর্থে অনেক সময় সেটা খুব বাজেভাবে এফেক্ট করে যায় মানুষকে। অনেক সময় সেটা মেন্টালি হতে পারে, সেটা ফিজিক্যালি হতে পারে, সেটা বিভিন্নভাবে হতে পারে। তোমার সঙ্গে তোমার এই পুরো জার্নিটাতে কোনোদিন কোনো এরকম ঘটনা ঘটেছে যেটাতে তোমার পুরো বিষয়টা তোমার মনের মধ্যে বা তোমার ভেতরে ব্যাপারটা খুব নেগেটিভ এনার্জিতে পরিণত হয়ে গেছে? এই যে তুমি এন্টিটির কথা বললে, মানুষ হিসাবে আমরাও কিন্তু এন্টিটিস। কারেক্ট। একটা খারাপ মানুষ কারো জীবনে এলে পারে তারও এফেক্ট করবে। কারেক্ট, একদম। একটা খারাপ জীবজন্তু চলে আসলে পারেও সে এফেক্ট করবেই। তো সেরকমই যদি প্যারানর্মাল এন্টিটিস হয়, যাকে আমরা ভূত বলি আর কি, সেটার মধ্যেও খারাপ ভালো আছে আমার হিসাবে। তো তারা সেটার মধ্যেও খারাপ জিনিস যদি আমাদের কাছে আসে, সে মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবেই এফেক্ট করতে পারে। তো এরকম না যে এফেক্ট করেনি, অবভিয়াসলি আমাদের কয়েকটা ইনভেস্টিগেশনস অ্যাজ পার আমাদের মানে অ্যাজ পার আমাদের প্ল্যান হয়নি। আচ্ছা। আমরা ভেবেছিলাম কিছু, হয়ে গেছে কিছু, আর তার জন্য আমরা অনেক কিছু মানে হয়তো স্যাক্রিফাইসই করতে হয়েছে। স্যাক্রিফাইস আমাদের নিজের ইচ্ছাকৃত না, মানে হয়ে গেছে স্যাক্রিফাইস। আমার নিজস্ব হয়তো হয়নি, কিন্তু আমার টিম মেম্বারের ওপরে অনেক বাজে বাজে এফেক্টস এসছে, আর সেগুলো কোইন্সিডেন্ট হতে পারে না। আমি কোট বলছি, কোইন্সিডেন্ট হতে পারে না। আচ্ছা। একেবারেই না। কেন কি সিরিজ অফ ইভেন্ট কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া, এটা কোনোভাবেই, আর একটা জিনিস হওয়ার পর থেকে সিরিজ অফ ইনসিডেন্ট কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া, ইভেন কি আমাদের এই স্যাটারডেও একটা জিনিস ঘটেছিল। আচ্ছা। আমরা একটা 2019-এ একটা বাড়িতে ইনভেস্টিগেশন করেছিলাম। আমরা প্ল্যান করছিলাম যে এই স্যাটারডেতে ওইখানেই ইনভেস্টিগেশন করব, কেন কি ওইটার পর থেকেই আমাদের হোল টিমটা স্ক্যাটার্ড হয়ে গেছে। এই শনিবারই একজনকে দিয়ে ওই একটুখানি আমরা একটা রিএনঅ্যাক্টমেন্ট করিয়েছিলাম। আচ্ছা। এই স্যাটারডেতেই আমাদের ওইখানে গিয়ে আরেকটা ইনভেস্টিগেশন করার কথা, এই স্যাটারডে তিনি মারা গেলেন মুখে রক্ত উঠে, আর ওই ওনার সিকোয়েন্সটা ওই রক্ত নিয়েই ছিল। আমরা আবার পিছিয়ে গেলাম, মানে এটা কি করে কোইন্সিডেন্ট হতে পারে, জাস্ট ওই দিনই যাব আর ওই দিনই উনি মারা গেলেন। মানে এটা এখন আমাদের একটুখানি মাঝে মাঝে ভয় ধরিয়ে দিচ্ছে। রাইট, আমি সেটাই সেই ইয়েতেই আসতে চাইছিলাম যে ব্যাপারটা দেখো, মানে ধরো যারা যারা ধরো ডেথস আগেও হয়েছে, ডেথস হয়েছে। হ্যাঁ, এই যেই বাড়িটার কথা বলছি সেই বাড়িটাতে অনেকগুলো, মানে যাদের বাড়ি তাদের বক্তব্য যে সেখানে একটা ডিমন কাইন্ড অফ একটা এন্টিটি আছে, নট হিউম্যান স্পিরিট, যে ওরা যেটা বলে আর কি। ওই বাড়িটাতে কন্টিনিউয়াসলি মানে কারো ক্ষতি হচ্ছে, কেউ পড়ে যাচ্ছে, কারো মারা যাচ্ছে, কিছু না কিছু হয়ে যাচ্ছে। আর এরা বাড়িটাতে একদিনে ছেড়ে দিল, কেন কি একদিনে ওই বাড়িটাতে 12টা বেড়াল মারা গেল। 12টা বেড়াল একসাথে মারা গেল একদিনে উইদাউট এনি রিজন। কেউ জানে না কিভাবে মারা গেছে, পোস্টমর্টম করে কিচ্ছু পাওয়া যায়নি, বলছে হার্ট অ্যাটাক।
কিন্তু একদিনে 12টা বেলাটের হার্ট অ্যাটাক তো কোনোভাবে হতে পারে না, না মানে ইম্পসিবল। আমরা ভেবেছিলাম যে ওটা হয়তো ফুড পয়জনিং এর জন্য হয়েছে, কিন্তু ফুড পয়জনিং এর জন্য হয়নি। কি কারণে হয়েছে কেউ জানে না। এখন আমাদের একটা আইডিয়া ছিল যে ওখানে যদি কোনো ডিমন থাকে, আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে ডিমন্স হয়, ওটাকে আমরা ভেবেছিলাম যে সামন করে ডাকবো আর ওকে ওখানে ওই ডিমান্ডটাকে কোনো একটা জায়গায়, মানে যেরকমভাবে তান্ত্রিকরা বলে যে বেঁধে দেওয়া বা সামথিং কিছু ভেবেছিলাম যে করবো। আমরা অ্যাকচুয়ালি জানি না যে করা পসিবল কি না, বাট একটা এক্সপেরিমেন্টের জন্য। এই স্যাটারডেতেই তিনি মারা গেলেন বলে আমরা আবার ব্যাক করে গেলাম, আর করলাম না। তো এটাই পয়েন্ট, মানে এখন মনে হচ্ছে যে আমরা একটা এমন ডার্কার একটা রিলমের দিকে আরও এগিয়ে যাচ্ছি যেখান থেকে আর পিছোতে পারবো না। এই যে ডার্কার রিলম, এই ডার্কার রিলমগুলো তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষই এই সব ডার্কার রিলমসের সঙ্গে একবার না একবার তাদের দেখা হয়। হয়তো তাদের পার্সোনাল এনার্জি দিয়ে তারা সেই ডার্কার রিলম থেকে বেরিয়ে আসে অনেক সময় তারা তার মধ্যে ঢুকে পড়ে। আমার ধারণা ক্রিমিনাল যারা রিয়েলি ক্রাইম করে, ঠিক ক্রাইম করার আগে তারা একটা ডার্কার রিলম ঢোকে, যেখানে তার মধ্যে ওই ক্ষমতাটা চলে আসে যে নেগেটিভিটি, হ্যাঁ, যে ক্রাইমটা করতে তার কোনো অসুবিধা হয় না। তো সুতরাং একটা ডার্কার এন্টিটির সঙ্গে যদি আমরা খুবই নর্মালি কথাটা বলি, যে একটা ডার্কার এন্টিটি বা একটা ডার্কার রিলমের সঙ্গে কন্ট্যাক্টে আসতে গেলে তোমার মধ্যে বা তোমার টিমের মধ্যে ততটা পজিটিভ এনার্জি থাকতে হবে যতটা পজিটিভ এনার্জি ওই নেগেটিভ এনার্জিটাকে তোমাদের এফেক্ট করতে দেয় না। এটার জন্য কি তোমরা আলাদা করে কিছু করো টু বি দ্যাট পজিটিভ? না না, এরকম না যে আমরা কোনো তাবিজ পড়ছি বা ক্রিস্টাল নিয়ে আছি, এরকম কিছু করি না। কেন কি আমার মনে হয় যে একটা মানুষের ইচ্ছা শক্তি হচ্ছে সব থেকে বড় ওয়েপন। রাইট, এর থেকে বড় ওয়েপন আর কিছু হতে পারে না। এই যে আমি দিনের পর দিন 10 থেকে বেশি বছর হয়ে গেল একটা জিনিসের পিছনে দৌড়াচ্ছি, দ্য পজিটিভিটি আমার ভেতরে যেটা আছে, আমার মনে হয় এটাই আমার ওয়েপন। রাইট, আমার নিজস্ব ফিল হয় যে আমি এটার জন্যই ডেস্টিনড, মানে আমি এর জন্যই তৈরি হয়েছি আর এর জন্যই মরবো। আমার সেটা ফিল হয়, আমার ভেতর থেকে আমি ফিল করি, তো আমি বলছি। তো আমার মনে হয় এটাই আমার ওয়েপন, এবং সেটা দিয়েই তুমি তোমার মনে হয় যে ওই ডার্কার রিলমগুলোর সঙ্গে তুমি ফাইট করে নিতে পারবে। নট অনলি আমি, আমার টিম মেম্বার্স যারা আছে তারা, এই টিমে আমি ফার্স্টে লোকেরা ভাবে যে আমি টিমে কেন কাউকে নিচ্ছি। আচ্ছা, এই নিয়ে টিম নিয়ে আমার একটা প্রশ্ন আছে, আমি সেটা করে নিই, তারপর তুমি টিমের ব্যাপারে বলো। এটা হলো, প্রথম কথা হলো নিজেই এমন একটা জিনিস করছো যেটা নাকি সম্পূর্ণ মেন স্ট্রিমের বাইরে, সেটা করাতেই সব দিক দিয়ে চাপ, তার মধ্যে তার সঙ্গে একটা টিম বানানো, যে টিমটার সবাই তোমার বিশ্বাস করবে। এই জিনিসটা কতটা ডিফিকাল্ট? দেখো, যারা আমার টিম মেম্বার্স আছে তারা আমাকে ব্লাইন্ডলি ফেথ করে, মানে ব্লাইন্ডলি ফেথও বলছি না, মানে তারা আমাকে, মানে আমার প্যাশনটা দেখেই এসছে। তাদের নিজস্ব প্যাশন আছে অবভিয়াসলি এটার প্রতি, তবেই এসছে, না হলে তো আসতো না। কিন্তু আমার যেই এটা আছে, মানে আমার যেই, মানে কি বলবো এটাকে, জেদটা আছে, ওটা তাদের মধ্যেও আছে, যে এখানে করবই, এখানে যাবই, এটা কেন হবে না, এটা করতে হবে, যতই প্রবলেম হোক, মরে গেলে যাবো, কি আছে, তো পুলিশেরাও মরে। তো এরকম টাইপের একটা ওদের মধ্যেও সেম এটা চলে এসছে। এই সমস্ত লোকজন তোমার সঙ্গে কানেক্ট হয়েছে কি করে? এটা নিজে থেকেই হয়ে যায়। আচ্ছা, মানে এটার জন্য আমি কোনো আলাদাভাবে করি না। আমার যাকে চোখ দেখে বুঝতে পারি আমি যে এ আমার সাথে থাকবে বা এ আমার সাথে করতে পারে, কানেক্ট করতে পারবে। আচ্ছা, জাস্ট এইটুকুই আমি দেখি, তার ইনস্টিংক্ট দেখেই আমি তাকে নিই। মানে এরকম না যে তার ব্যাকগ্রাউন্ড কিছু হতে হবে, এইসব আমি দেখি না। আচ্ছা, এবং আরেকটা জিনিস তোমায় বলি, ধরো বিভিন্ন লোকজন বিভিন্ন রকমভাবে, এই যে সারা পৃথিবীতে বিভিন্ন রকমের সুপার ন্যাচারাল ইনভেস্টিগেটার্স, প্যারানর্মাল ইনভেস্টিগেটার্স আছে, তাদেরকে বিভিন্ন চোখে দেখে। আমি পৃথিবীর কনটেক্সটের বাইরে, তুমি যেহেতু বাংলায় আছো, আমি তোমায় বাংলার জায়গার থেকে বলি, বাংলার সোসাইটি এই মুহূর্তে এরকম একটা এন্টিটিকে, প্যারানর্মাল ইনভেস্টিগেটার্সদের কি চোখে দেখছে? আমার মনে হয় দু রকমের মানুষ আছে বাংলাতে। একটা হচ্ছে ব্লাইন্ড বিলিভার্স, একটা হচ্ছে একদম বিলিভ করে না।
কিছু পোর্শন অফ মানুষ আমাদের হিউজ ফ্যান্স, মানে চোখ বন্ধ করে আমরা যাই করছি একদম জয় জয়কার করছে। আর কিছু পোর্শন অফ মানুষ আছে যারা আমাদের একদম দু চোখে দেখতে পারে না, মানে ভাবে বোধহয় আমরা একদম সোসাইটিকে একদম পিছনে ঠেলে দিচ্ছি। তো এই দুটোর মাঝখানে কন্টিনিউয়াসলি ক্লাস হতে থাকে। আচ্ছা, মানে আমাদের কোনো এরকম পোর্শন নেই যে আমাদেরকে মানে আমরা কিন্তু এন্টারটেইনার্স না। কারেক্ট। আমাদেরকে কেউ অ্যাজ এ এন্টারটেইনার দেখে না, আমাদের অ্যাজ এ হয়তো হিরোজ দেখে, হয়তো দেখছে একদম মানে সোসাইটিকে যারা একদম পিছনে নিয়ে যায় তাদের চোখে দেখে। এরকম দুটো রেসপন্সই পাও তুমি? দুটো রেসপন্স, মাঝখানে কিছু নেই আমাদের। এই যে তুমি বলছো যারা বলছে আর কি যে তোমরা সোসাইটিকে পেছনে নিয়ে যাচ্ছ, এটা একটা বিরাট বড় অ্যালিগেশন, মানে এবং বিরাট বড় অ্যালিগেশনের চেয়ে বড় কথা এটা একটা বিরাট বড় স্টেটমেন্ট ফর এ পারসন হু ইজ ডুইং ইট, তাই তো? কারণ কেউ যদি আমাকে বলে যে ধরো এই পডকাস্টটা করে আমরা অনেক কিছু জানতে পারছি, আমরা অনেক কিছু শিখতে পারছি, দ্যাট ইজ ফাইন। বাট কেউ যদি আমাকে কোনোদিন বলে যে এই পডকাস্টটা না ইউ আর প্রমোটিং সামথিং উইচ ইউ মানে উইচ আই ডোন্ট ওয়ান্ট টু, বাট এটা হলে আমার তো পার্সোনালি খুব এফেক্ট হবে। তোমাকে পার্সোনালি এটা এফেক্ট করে না? প্রথম দিকে করতো যে আমি কি সত্যি খারাপ করছি কারো। তারপরে আমি আস্তে আস্তে দেখলাম যে খারাপ থেকে আমি বেটার দিকেই, আমার মনে হচ্ছে, আমার নিজস্ব ফিল হচ্ছে যে আমি বেটার দিকেই মানুষকে পথ দেখাচ্ছি। কেন কি মানুষেরা আস্তে আস্তে বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, মানে মানুষদের জীবন থেকে আস্তে আস্তে মানে মিস্ট্রিজ এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার মনে হয় আমি তোমার কথাটা যদি আমি আরেকটুখানি করি, সেটা হলো এরকম যে মানুষ নিজের চোখের সামনে যা যা দেখতে পাচ্ছে সেটাকে ব্লাইন্ডলি বিশ্বাস করছে। আমি জাস্ট ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ডটা আমি বলতে চাইছি। ম্যাটেরিয়ালিস্টিক তো বটেই, তার সঙ্গে আরেকটা জিনিস আমার তোমার কথা শুনেই মাথায় এলো, যেমন ধরো এখন ফেক নিউজ মানুষ বিশ্বাস করে যেটা আসলে কোনো এক্সিস্টেন্স নেই। এবং একটা ঘটনা, এই সোশ্যাল ডিলেমা বলে একটা ডকুমেন্টারি ছিল, দুর্দান্ত ডকুমেন্টারি, সেখানেই বোধহয় আমি একটা ইনসিডেন্ট দেখেছিলাম যে একটা ছেলে একটা ফেক নিউজ দেখে ও দেখেছিল যে একটা মন্দিরের তলায়, ও ফেক নিউজটা ছিল একটা মন্দিরের তলায় 12 জন মেয়েকে আটকে রাখা হয়েছে, এটা ফেক নিউজ ছিল। ও নিজের দায়িত্বে বন্দুক জোগাড় করেছে, করে ওখানে গেছে, গিয়ে ওই মেয়েগুলোকে উদ্ধার করার প্ল্যান নিয়েও গেছে। আচ্ছা, গিয়ে দেখেছে যে ওখানে ঘটনাটা আসলে নেই, ঠিক আছে? এই ফেক নিউজটা বিশ্বাস করে এত লেভেলে চলে যাচ্ছে মানুষ। তার মানে ফেক নিউজে বিশ্বাস করতে মানুষের অসুবিধা হচ্ছে না যতক্ষণ ওটা নিজের চোখের সামনে আছে। বুঝতে পেরেছি, আমার পার্সপেক্টিভটা এরকম। হ্যাঁ, এখন আমিও বলছি, যেহেতু কিছুদিন আগে অবধিও আমরা খুব হাইপড ছিলাম আর কি, তখন নিউজগুলো অনেক আমাদের নিয়ে অনেক ডকুমেন্টারিজ করেছে। আর কিছু কিছু নিউজ চ্যানেলস আমাদের যেগুলো অ্যাকচুয়াল কথাগুলো সেগুলোকে কেটে খালি যেগুলো আমরা ভূত নিয়ে আছে বা ভূতকে আমরা বেশি মানে পজিটিভ মানে প্রমোট করছি সেই ওয়ার্ডসগুলোকে বেশি তুলে তুলে দেখায়। আচ্ছা, সেই জন্যে আবার আর কিছু প্রবলেম হয়ে যায়, মানে তাতে মানুষের পার্সপেক্টিভ তোমাদের প্রতি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলোও হয়েছে অনেক সময়, মানে এখন সব সময় তো প্ল্যান হিসাবে সব জিনিস হচ্ছে না, রাইট? কেন কি কে কি কাট করছে, কে কি না করছে। এই যে পডকাস্টগুলো এখন থেকে যে স্টার্ট হয়েছে, তোমার সাথে যে আমি বলতে পারছি, আমার অ্যাকচুয়ালি হার্ট টু হার্ট বলতে পারছি, সেটা তো আমি অন্য কোনো জায়গায় বলতে পারছি। কারেক্ট। নিউজ আর্টিকেলও আসছে, জাস্ট যেইটুকু আমি বললাম যে এইখানে আমার একজন পিঠ চিড়ে দিয়েছে, ব্যাস ওইটুকুই নিল। তার আগে পিছে যে কি হয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে কি স্টোরি, সেগুলো কোথাও লেখা নেই। এই যে আরেকটা প্রশ্ন খুব করতে ইচ্ছা হচ্ছে, সেটা হলো তোমাকে এই যে বললে সোসাইটিকে পিছনে নিয়ে যাওয়ার কথা বলছে, প্রিমিটিভ জায়গা, মানে অনেকেই বলতে পারে এই কথাটা যে প্রিমিটিভ আইডিয়া ভূত, হ্যাঁ, আইডিয়াগুলো যেগুলো ছোটবেলায় লোক কথায় ছিল সেগুলোকে তুমি আজকের সায়েন্টিফিক যুগে আবার নিয়ে আসছো। দ্যাট মিনস ইউ আর মানে তুমি সোসাইটির জন্য সোসাইটিকে পিছিয়ে নিয়ে যাচ্ছ আবার সেই দিনে। এইরকম একটা অ্যালিগেশনকে তুমি কি করে ডিফেন্ড করবে? আমি সোসাইটিকে খালি কয়েকটা কোশ্চেন করেছিলাম যে একটা লিভিং থিং আর নন লিভিং থিং এর মধ্যে ডিফারেন্সটা কি, কেউ বলতে পারবে কি ডিফারেন্স? তুমি বলো কি ডিফারেন্স? মানে ওই লাইফ ইজ দ্য ডিফারেন্স। লাইফটার মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? দ্যাট পার্টিকুলার এনার্জি, যে এনার্জিটা ইগনাইট করে একটা মানুষকে, মানে আমি যে কথা বলছি তোমাকে, আমি এই কথাটা বলতে পারবো না যদি আমি জাস্ট মরে যাই, আমি নন লিভিং হয়ে যাবো। তো আমার বিশ্বাসটা আমি তোমাকে বলি, আমার বিশ্বাস হলো আমাদের মধ্যে এমন কিছু একটা ছোট একটা এরকম এনার্জি টাইপের আছে যেটা একটা সুইচের মতো,
সেটা অন করে কেউ পাঠিয়ে দিয়েছে, কোনোদিন এটা অফ করে দেবে। হ্যাঁ, তো সেই এনার্জিটা তো কোনোদিন মানে জাস্ট বেরিয়ে গেল। তো যদি এনার্জিটা আমার বডি থেকে বেরিয়ে গেল, এই এনার্জিটা সবাই কিন্তু একই কথা বলে যে এনার্জি দিয়ে সব হচ্ছে। কারেক্ট। এনার্জি ছাড়া কিন্তু ওয়ার্ল্ডের কিছুই মুভি করবে না, করবেই না একদম। তো সেই এনার্জির ফর্ম যদি অন্য রকম যদি হতে পারে, তো এটার মধ্যে প্রবলেমটা কোথায়? একদম নেই। তো এই জায়গাটায় সবার অবিশ্বাস করাটার কি কারণ? হ্যাঁ, মানে তুমি বলতে চাইছো, তোমার কথাটা যদি আমার মতো করে বলি আমি, তাহলে এটা বলবো যে মানুষের জন্ম এবং মৃত্যু এই দুটো হলো সবচেয়ে বড় সত্যি ঘটনা। মৃত্যু ঘটবেই আমাদের সবার। মৃত্যু যখন ঘটে যাবে, আমার জীবনে আমি তোমায় বলি, আমি অনেক জায়গাতেই বলি এই কথাটা, আমি ক্লাস 7-এ আমার এক মামার মৃত্যু দেখেছিলাম। মৃত্যুটা দেখার পর আমার প্রথমবার রিয়েলাইজ হয়েছিল এই লোকটা তো একটু আগে কথা বলছিল, হঠাৎ করে কেউ সুইচ অফ করে দিচ্ছে। তো সুইচ যদি অফ করে তাহলে একটা পাওয়ার কানেকশন ছিল, এই পাওয়ার কানেকশনটা অফ হয়ে গেছে, কিন্তু পাওয়ারটা তো কোথায় যাবে? পাওয়ারটা তো কোথাও তো যাবে, পাওয়ার তো এই যে অবিনশ্বর, শক্তি তো অবিনশ্বর, সেটা তো একেবারে 100% বিশ্বাস আমার। তো তোমার বক্তব্য হলো এইটাতে যদি বিশ্বাস করতে পারি, তাহলে কেন অন্য পার্টটায় বিশ্বাস? হ্যাঁ, অন্য পার্টটায় কেন বিশ্বাস করতে বলছি না আমি, পসিবিলিটিটাকে কেন আমি বিশ্বাস করবো না? কারেক্ট। আমি একদম ব্লাইন্ড ফেথ করতে বলছি না, এই যে পসিবিলিটি যে হলেও হতে পারে, কেন কি একটা এতগুলো আমাদের সিভিলাইজেশনের প্রথম থেকেই লাইফ আফটার ডেথকে সব মানে ধর্ম, সব রকমের রিলিজিয়ন এগুলো সব মেনে আসছে। কেন মেনে আসছে? ধুঁয়ো কোথা থেকে ওঠে যেখানে একটু হলেও আগুন লাগে? কারেক্ট। ভগবান লোকে কেন মানে? আমি পুরো জিনিসটাকে ভগবানকে আমি ধরে নিলাম লোকে জাস্ট ফর সোসাইটিকে একটা প্ল্যান মতন চলার জন্য খালি না। আমার মনে হয় ভগবানের আরও অন্য কোনো পার্সপেক্টিভও আছে, যে আমি তো তুমি যদি পৃথিবীতে মানুষকেই দেখে নাও, জাস্ট কটা সেল জয়েন হয়ে গেল, একটা জাস্ট মানুষ তৈরি হয়ে গেল, এরকম তো না, কোনো তো একটা ফোর্স কাজ করছে তার পিছনে। কারেক্ট। দেখো, এভলিউশন থিওরিতে দেয়ার ইজ এ মিসিং লিঙ্ক। এই মিসিং লিঙ্কটা তো ডারউইনও বলতে পারেনি। এবার এই মিসিং লিঙ্কটা কি, এটা কিন্তু চিরকাল সায়েন্সের জন্য মিস্ট্রি তো। এবার সেটা তো অবশ্যই কোনো একটা ফোর্স তো আছে, কোনো একটা ফোর্স তো অবভিয়াসলি ইন্টেলিজেন্ট ফোর্স, এমনি ফোর্স তো না। একটা মানুষ যেমন সিস্টেমটা যে চলছে, একটা মাইনিউট থেকে মাইনিউট জিনিস, আমার আজকে যদি এটা ফেল হয় তাহলে ওটাও ফেল হয়ে যাবে, মানে এইভাবে যে চলছে আমাদের হোল বডিটা, এটা কি উইদাউট এনি ইন্টেলিজেন্সে তৈরি হতে পারে? আমি যদি একটা কম্পিউটারও বানাই, আমার তো মাথা খারাপ হয়ে যাবে একটা চিপ বানাতে, আর আমাদের মাথায় এরকম চিপ বসে আছে, এটা কি এমনি তৈরি হয়ে গেল? তার পিছনে কোনো ইন্টেলিজেন্স নেই, এটা কোনোদিন পসিবল? মানে এটা কি করে, এটা কোন যুক্তি দিয়ে এটা তুমি বোঝাবে আমাকে? দেখো, আমার একটা জিনিসে বিশ্বাস হয়, সেটা হলো নেচার। মানে আমার কাছে এই যে পাওয়ারটা, এই যে তুমি বলছো একটা শক্তি, এই নেচারটাকেই আমি শক্তি বলি, রাইট। এইটা তো কোনো একটা একদমই ঠিক, যে এই যে দুটো সেল যুক্ত হয়ে গেল বলে ডারউইন বলেছেন আমাদের, এবং তার বিভিন্ন রকম এক্সপ্লেনেশনও আছে এভলিউশন থিওরিতে। ধরো দুটো সেল জয়েন হয়ে গেল, এই জয়েন হয়ে তো গেল না, এটা তো কিছু দ্বারা জয়েন হলো, খালি তো জয়েন হয়ে যায়। হ্যাঁ, এবং আমার মনে হয় সেই ফোর্সটা, তুমি যে ফোর্সটার কথা বলছো, সেটা ইজ আমার কাছে তো মোস্টলি নেচার আমার কাছে। আমি নেচারটাকেই গড বলছি, আমি গড মানে ওই মূর্তিওয়ালা ভগবান বলছি না, রাইট। যে শিব ঠাকুর আসলো, কালী ঠাকুর আসলো, আমি সেই গডের কথা বলছি। এবার এই নেচারের সঙ্গে যে কানেকশন, নেচারের সঙ্গে কানেকশন তো আমাদের কেটে গেছে, এই যে এইটা আমাদের নেচারের সঙ্গে কানেকশন, মানে এইটুকুই আছে। এবার এই নেচারের সঙ্গে কানেকশন কাটাতে আমরা কি আরও বেশি যুক্তিবাদী হয়ে গেছি? আমরা কি আরও বেশি এই ধরনের জিনিসপত্রতে বিশ্বাস কমিয়ে দিয়েছি, যেগুলো আমরা আমাদের যে চোখের সামনে যা যা দেখতে পাই সেটা দিয়ে এক্সপ্লেন করতে পারি না? দেখো, যুক্তিবাদী ওয়ার্ডটা আমার ভীষণ স্টুপিডিটি লাগে, কেন কি সব জিনিসের পিছনে যুক্তি হয় না, সব জিনিসের পিছনে যুক্তি হয় না। এই যে তুমি আমাকে যখন ফার্স্টেই বললে যে আমার একজনের কথা খুব মনে পড়ছে, তার হঠাৎ করে কলটা এলো, তো এইটাই যে হঠাৎ করে আমি কারো কথা ভাবছি, সে হঠাৎ ফোন করলো, তো এইটার পিছনে কি যুক্তি হতে পারে? তার মানে আমি তার সাথে কোনো না কোনোভাবে তো কানেক্টেড আছে, রাইট। আমার ব্রেনটা তো পুরো, আমার খালি এখানে নেই, আমার ব্রেনটা ইউনিভার্সের সাথে কানেক্টেড আছে কোনোভাবে। কারেক্ট। তো সব জিনিস যুক্তি দিয়ে চলছে না এখানে। দেখো, যদি সেই অর্থে বেদান্তর কথা বলতে হয়, তাহলে বেদান্ততে একটা খুব সিম্পল মানে আছে, এক্সপ্লেনেশন আছে অ্যাবাউট দিস, আমাদের মেন্টাল এনার্জি, যেটা তুমি বললে টেলিপ্যাথিতে, টেলিপ্যাথি বলে আর কি, মানে নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি। ধরো একটা ব্রেন আরেকটা ব্রেনকে কানেক্ট করছে। বেদান্তর বক্তব্য হলো যে এখানে এই সারা পৃথিবীতে এমন একটা এনার্জি আছে, যেটা হলো
কি বলবো কালেকটিভ এনার্জি, এই কালেকটিভ এনার্জির সঙ্গে তোমার মাঝে মাঝে কানেক্ট হয়ে যাবে, কালেকটিভ কনসিয়াসনেস। এবার সেখান থেকে তোমার কনসিয়াসনেসটা মাঝে মাঝে সেটার মধ্যে কানেক্ট করে যাচ্ছে। যত বেশি তুমি ওটার সঙ্গে কানেক্টেড থাকবে তত তুমি নেচারকে, তত তুমি বিশ্বকে, তত তুমি নিজের এন্টিটিকে আর একটু বেশি বুঝতে পারবে, নিজের লাইফটাকে বুঝতে পারবে আমি কেন এসেছি। হ্যাঁ, এইগুলোর তো কোনো সেই অর্থে যুক্তিবাদী এক্সপ্লেনেশন নেই। না, নেই তো। তো এই অনেকেই বলে না না এগুলো সব ফালতু কথা, মানে অনেকেই হেগেলের ডায়ালেকটিক্স নিয়ে অনেক কথা বলে এবং মানে পুরোটাই যুক্তিবাদ, পুরোটাই বস্তুবাদ, এই সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক যেটা বলছি। কারেক্ট। একটা প্রশ্ন যেটা আমরা নেচার নিয়ে কথা বলছি, নেচারের ফোর্স নিয়ে কথা বলছি, এবং নেচারকে আমরা তো কি তোমার কথা অনুযায়ীও যদি ফোর্সকে আমরা নেচার বলেই ধরি, তাহলে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যেটা নিয়ে তোমাদের কাজ, তার মধ্যে নেচারের ইনফ্লুয়েন্স কতটা, এবং সেটা কিভাবে নেচারকেও এফেক্ট করে বা নেচার তাকে কিভাবে এফেক্ট করে? হোয়াট ইজ ইউর পারসেপশন অ্যাবাউট ইট? প্যারানর্মাল জিনিসটাকে আমি আলাদা ধরছি না, আমি পার্ট অফ নেচারই ধরছি। বেশ। জাস্ট আমরা তাকে ফুললি অ্যাক্সেস করতে পারি না। আচ্ছা। মানে আমাদের অনলি 5 সেন্স অর্গানস, তার থেকে বিয়ন্ডে আমরা কিছু করতে পারি, দেখতে পারি না, শুনতে পারি না। আমরা অনলি 7 কালার্স দেখতে পারি, আমরা কিছু ফ্রিকোয়েন্সিজ শুনতে পারি। কারেক্ট। তো আমার মনে হয় যে আমাদের যদি আরও বেশি সেন্সেসগুলো আরও বেশি ডেভেলপড থাকতো, তাহলে হয়তো আমরা এই জিনিসগুলো আরও ভালো বুঝতে পারতাম। আমার তাই মনে হয়। তোমার কি মনে হয় যে এই সেন্সেসগুলো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে থেকে চলে গেছে? একদমই তাই। ভূমিকম্পর আগে পাখিরা উড়ে যায়, পিঁপড়েরা বেরিয়ে আসে, আমরা কিন্তু বুঝতে পারি না। হ্যাঁ, শুধু তাই না, ধরো তুমি একটু ফ্রিকোয়েন্সির কথা বললে, মশা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তোমার চারপাশে থাকে না, কিন্তু আমরা ওই ফ্রিকোয়েন্সিটা শুনতে পাই না। তো আমাদের কানে তো আমাদের তো কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলো তৈরি হচ্ছে। এবার ধরো এই যে এখন এই মুহূর্তে চারিদিকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম, ধরো পডকাস্ট ইজ এ নিউ কালচার রাইট নাও ইন দ্য পপুলার পপ কালচার আর কি। এবার এই পডকাস্টে বিভিন্ন সময় বিভিন্ন প্যারানর্মাল, বিভিন্ন স্পিরিচুয়াল, বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা হচ্ছে, এবং আমিও দেখছি বেশ কিছু জায়গায় ন্যাশনালি বলো বা আমাদের এখানেও এই জিনিস নিয়ে খুব বেশি হচ্ছে না, বাট আমিও চাইবো এর পরে ভবিষ্যতে কিছু স্পিরিচুয়াল কনভারসেশনস করতে। এই জিনিসগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে আস্তে আস্তে দিন। এটা তোমার কি মনে হচ্ছে, বা তুমি এটাকে কি লক্ষ্য করেছো এই জিনিসটা ঘটছে যে তোমার চারিদিকে? এই যে অনেকগুলো পডকাস্ট হচ্ছে, আমাকে আর ঈশিতাকে কন্টিনিউয়াসলি ডাকা হচ্ছে। কারেক্ট। কেন কি লোকেদের কাছে জিনিসটা ইন্টারেস্টিং লাগছে। কারেক্ট। খালি আমাদেরকেই ডাকা হচ্ছে না, অনেক বড় বড় জ্যোতিষী বা বড় তন্ত্র নিয়ে যারা কালচার করে তারা, বা স্পিরিচুয়াল নিয়ে যারা বেশি ইনক্লাইন্ড তাদেরকে অনেক বেশি আনা হচ্ছে, আর তাদের ভিউজগুলোকে বেশি করে দেখানো হচ্ছে। সবার ভিউজই আমার হিসাব মতন ঠিক দিকে যায় না, আমার হিসাব মতন। আবার কারো কারো ভিউজ খুব ইউনিক লাগে, যে মনে হয় যে না এটা হলেও তো হতে পারে। তো আমার মনে হয় যে সোসাইটি তো খালি মানে এরকমভাবে একদিকে চলবে না, সোসাইটিতে অনেক রকমের মানুষ থাকে, সবারটাই শোনা, তারপরে কারটা নিতে হবে কারটা নিতে হবে না সেটা একটা মানুষের জাজমেন্ট করেই নেওয়া উচিত। কিন্তু এখন পার্টিকুলার এই যে কিছুদিন হলো, মানে ধরো বছর 5-6 হবে, এই জিনিসটার একটু ফ্যাট তৈরি হচ্ছে, একটা মানে সবার একটু ইনক্লিনেশন বেড়েছে। এটার কি কোনো, আমার একটা মাথায় একটা কারণ আছে, তুমি কি কোনো ভেবে দেখেছো যে এইটাই রিসেন্টলি কেন শুরু হচ্ছে? কেন কি মানুষেরা আস্তে আস্তে ম্যাটেরিয়ালিস্টিক থেকে বোর হয়ে যাচ্ছে, আমার তাই মনে হচ্ছে। আর কত মোবাইল ঘাঁটবে, কত আর টিভি দেখবো, আর কত আমার কাছে তো সব মিস্ট্রি শেষ হয়ে যাচ্ছে। মানুষদের মানে ইনস্টিংক্ট যে মিস্ট্রিজকে পছন্দ করবে, আমি যদি সব মিস্ট্রি আস্তে আস্তে শেষ করে দিই, ধরো একটা জঙ্গল, আমি জঙ্গলটাতে যেতে কেন ভালোবাসবো? কেন কি জঙ্গলটার প্রতি আমি কেন জানি না যে জঙ্গলটার মধ্যে কি আছে, আনপ্রেডিক্টেবিলিটিটা। হ্যাঁ, আমি তো সব জেনেই যাই যে ওর ভেতরে কি আছে, দুটো পাখি দেখবো, দুটো দেখবো, হরিণ দেখবো, বেরিয়ে চলে আসবো। কিন্তু আমি যদি এমন জেনে যাই যে আমি একটা অদ্ভুত কিছু দেখতে পারি, অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হতে পারে, একটা বাঘ হয়তো চোখের সামনে দেখতে পারি, যে কারণে এই টাইগার সাফারির এত আছে। যে কোনো জিনিসই মানুষের এই মিস্টিসিজমটাকে এখন আর মানুষেরা ম্যাটেরিয়ালিস্টিক থেকে আর নিতে পারছে না। বুঝতে, তোমার কথাটা আরেকটুখানি আমার মতো করে যদি বলতে হয়, আমার দুটো জিনিস মনে হয় এখানে। একটা হলো, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তুমি বললে, যে মানুষের না
মিস্ট্রির প্রতি ভালোবাসা চিরকাল আছে, কারণ তা না হলে সারা পৃথিবীতে থ্রিলার এত পপুলার জনার হতো না, একেবারেই না। এবং থ্রিলার কেন দেখে মানুষ? ফর দ্যাট সাসপেন্স, ফর দ্যাট আনপ্রেডিক্টেবিলিটি। এবং যখনই আমাদের কাছে কোনো আনপ্রেডিক্টেবল, আমি মানে আমার ফিল্ম মেকার পার্সপেক্টিভ থেকে বলছি, যখনই আমাদের কাছে কিছু আনপ্রেডিক্টেবল আসে তখন উই এনজয় ইট, মানে আমাদের ডোপামিন বেশি রিলিজ হয়। এক্স্যাক্টলি। এটার সঙ্গে আরেকটা কারণ আমার মনে হয়, সেটা আমি তোমায় বলি, আমি শেয়ার করি আমার ভাবনা। সেটা হলো ওয়েস্ট, মানে বিশেষ করে আমেরিকা, আমাদের এই কালচারটা, এই যে মেডিটেশনের কালচার, এই যোগার কালচার, এই যে কর্মা বলে যে বিষয়টাকে অ্যাড্রেস করা, এই পুরোটা যখন বাইরের দেশ করলো, মানে সেই অর্থে ব্রিটিশরা করলো, বা মানে সাদা চামড়ার লোক করলো, ব্রিটিশ বলবো না, সাদা চামড়ার লোক যখন করলো, তখন আমাদের মনে হলো একটা ভ্যালিডেশন পাওয়া গেল, ওকে ওরা মেনে নিতে পারছে, তাহলে আমরা মানবো না কেন? এটা আমাদের মধ্যে ঢুকে গেছে। আমাদের এটা আছেই, কলোনিয়াল হ্যাংওভার, এটা তো বহুবার আমরা বলি আর কি, সেটা খুবই টেকেন ব্যাপার। আমার মনে হয় সেটাও একটা কারণ, এটা আমার পার্সোনালি মনে হয়। এবং আমার মনে হয় যে ধরো আমাদের মধ্যেই ছিল, আমরা যখন এই পৃথিবীতে, মানে পৃথিবীর বিভিন্ন ঘটনা যেগুলো দেখা গেছে, ধরো এরোপ্লেন আবিষ্কার, যদি তুমি মানে কি বলবো আর্গুয়েবলি বলো, তাহলে ইন্ডিয়া প্রথম এরোপ্লেন আবিষ্কার করে বলে বিশ্বাস মানুষের। এক্স্যাক্ট দলিল না থাকলেও দেয়ার আর সার্টেন এভিডেন্স, যেই সার্টেন এভিডেন্সেস যেগুলো দেখলে বোঝা যায় যে দ্যাট ইজ ট্রু। তার থেকেও আগে যদি বিমান শাস্ত্র দেখে নি, তার থেকেও আগে বিমান শাস্ত্র, তার থেকে আগে মহাভারত, তার থেকে আগে রামায়ণ, মানে রাবণের পুষ্পক এরোপ্লেনের বিমান, কনসেপ্ট আমাদের বহুদিন আগেকার। রাবণের পুষ্পক বিমান, এবং সেই অর্থে পুষ্পক বিমানের জন্য একটা হেলিপ্যাডও আছে, এই মুহূর্ত অব্দি আছে। আচ্ছা, তো সুতরাং সেইটা তো আছেই। এবার তাহলে ইন্ডিয়ান কালচার হঠাৎ করে মানুষের কোথাও একটা গিয়ে বোধহয় মনে হচ্ছে আমাদের কালচারটা অ্যাকচুয়ালি খুব রিচ, আমাদের কালচারটা অ্যাকচুয়ালি সমস্ত জিনিসকে খতিয়ে দেখতে বলে। এরকম বলে না যে ব্লাইন্ডলি তুমি কিছু বিশ্বাস করো, এরকম বলে না যে ব্লাইন্ডলি তোমাকে যা বলা হচ্ছে সেটাই সত্যি, তুমি যুক্তি দিয়ে বিচার করো। কারণ আমাদের, যদি তুমি আমাদের কালচার দেখো বা আমাদের স্পিরিচুয়াল টেক্সচার স্ক্রিপচার্স দেখো, তাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোট গল্প বলো, যেগুলো গল্প হিসাবে আছে, পঞ্চতন্ত্র বলো, ঈশপের গল্প বলো, প্লাস তোমার আমাদের ব্রহ্ম পুরাণের গল্প বলো, এই সমস্ত গল্পগুলো কিন্তু তোমাকে কোয়েশ্চেন করতে শেখাবে। এগুলো কিন্তু সবই হায়ার সায়েন্স, ওখানে সব ডেসক্রাইব, মানে এ করা আছে, একদম একদম লেখা আছে সব। একদম একটা সিম্পল গল্প আছে ব্রহ্মপুরাণে, সেটা হলো মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ বিদ্রোহ করেছে যে আমি আর কাজ করব না। তো এই গল্পটা দিয়ে অ্যাকচুয়ালি তোমার বডির কোথায় কোথায় কি কি পাওয়ার আছে, এবং সেগুলোকে তুমি কি করে, সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমার জীবনটা কিরম হতে পারে, সেটা এক্সপ্লেনেশন আছে। কি মজা করে একটা গল্প বলা আছে। আচ্ছা, এরকম জিনিস যখন আমরা হঠাৎ করে দেখলাম যে আচ্ছা আমাদের কালচার তো এত এনরিচড, অথচ আমরা এটা ভুলে যাচ্ছি, আমাদেরকে মনে, যেই বাইরে থেকে মনে করালো, আমার মনে হলো, আমাদের মনে হলো যে ওকে ওকে আচ্ছা আচ্ছা, না 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 ঠিকই বলছে ঠিকই বলছে। এইটা আমাদের সঙ্গে হয়। তোমার ক্ষেত্রে এই যে তুমি যে বলছো মেটেরিয়ালিস্টিক, মানে দুটো কন্ট্রাডিকশন আছে এখানে। আমার মনে হয় কিছু মানুষ মেটেরিয়ালিস্টিক জীবন থেকে বোর হয়ে যাচ্ছে, আর কিছু মানুষ মেটেরিয়ালিস্টিক জীবনের মধ্যে আরো ঢুকে পড়ছে, এই দুটোই আছে। এবার ধরো যারা বেরোতে চাইছে তারা হয়তো এই ধরনের কনভারসেশন বা এই ধরনের আড্ডা বা আলোচনা, এই ধরনের পড়াশোনাতে ইন্টারেস্ট হচ্ছে। যখন তুমি বলছিলে যে তোমার টিমের কয়েকজনের খুবই অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স আছে উইথ দ্য ডার্কার অ্যাসপেক্ট অফ দ্য এনার্জি, সেরকম কোনো মানে সেরকম কোনো কিছু কি তুমি এখনো কোথাও বলেছো? মানে কি এক্স্যাক্টলি হয়েছে কারোর সঙ্গে, এরকম কি কিছু কোথাও বলেছো? বলেছি, প্রচুর জায়গায় বলেছো। এবার আমাকে এইটা বলো যে ধরো, তাহলে যদি বলে থাকো তাহলে দ্যাটস ফাইন। আমাকে এটা বলো যে সেই এফেক্টটা যখন তোমার চোখের সামনে একজন অন্য মানুষের উপর হচ্ছে, তোমার কোথাও এরকম রেসপন্সিবিলিটি ফিল হয়নি এটা আমার জন্য হচ্ছে? আমার জন্য মানে আমি বলছি মানে ও আমার টিমে এসেছে বলে হচ্ছে, রাইট, এটা কোনোদিন ফিল হয়েছে বা কোনোদিন এই 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 ডাইলেমাটার মধ্যে দিয়ে গেছো? না, ব্যাপারটা যে খালি তার সাথে হচ্ছে সেটা না, আমাদেরকে এমন এমন লোকে ফোন করে যেগুলো শুনলে মনে হবে যেটা মানে অবাস্তবিক শুনতে লাগে।
তো এরকম না যে ওর সাথেই ঘটছে, কেন কি ও আমার সাথে আছে, আচ্ছা, এরকম আরও অনেক মানুষের সাথেই ঘটছে, কিন্তু আমরা সেগুলোকে ইম্পর্টেন্স দিচ্ছি না। আমি ওরটা দেখতে পাচ্ছি, সেই জন্য আমি এখানে বলছি। কিন্তু একেবারেই এরকম না যে খালি ওই একমাত্র, আরো প্রচুর মানুষ, প্রচুর ঘটে যাচ্ছে, দিনের পর দিন ঘটে যাচ্ছে। আর যেগুলো আমি মানে মেইন স্ট্রিম সাইকোলজিস্টদের সাথে ডিসকাস করেছি যে এটা কেন হচ্ছে, ওদের কাছে অ্যান্সার্স নেই। ওরা বলছে হয়তো মেন্টাল ইলনেস, তো মেন্টাল ইলনেস তো ঠিক কর, পারছে না। এটা অন্য কোনো ইলনেস যেটা আমরা এখনো জানি না। এবার এরকমও তো হতে পারে, ধরো একজন অরিজিনালি প্যারানর্মাল কিছু এক্সপিরিয়েন্স করছে না, হয়তো তার পুরোটাই সাইকোলজিক্যাল, এরকমও তো হয়। হয়তো এরকম কোনো মানে কেস পেয়েছো তোমরা? প্রচুর, কেন হবে না, অনেক। আমরা যেরকম করি, মানে এতগুলো কেস করি, তার মধ্যে 90%ই হয়তো ম্যাক্সিমামই সেগুলো মেন্টাল ডিসঅর্ডারের জন্য হয়। স্কিজোফ্রেনিয়া, অ্যালজাইমার, বাইপোলার ডিসঅর্ডার, এগুলোর জন্য হয়। কিন্তু আমরা কোনো সময় কোনো একটা মানুষের স্টেটমেন্টের উপরে যাই না। ওকে, কোনো একটা মানুষের স্টেটমেন্টের উপরে যাই না। আমরা দেখি যে এই যে এক্সপিরিয়েন্স একটা মানুষ করছে, সেই এক্সপিরিয়েন্সটা আরও তার পাশে 3টে লোক করছে কিনা, তবেই জিনিসটাকে আমি প্যারানর্মাল সিগনিফিকেন্স দিতে পারি। মানে তোমরা এটা প্যারানর্মাল বলার আগে বা প্যারানর্মাল হিসেবে আইডেন্টিফাই করার আগে তোমরা এই ব্যাপারগুলো সব চেক করে তারপরেই করো। আমরা ফার্স্টেই বলি, যদি এটা কেউ একলা এক্সপিরিয়েন্স করছে, তাকে আগে সাইকিয়াট্রিস্টকে দেখানো হোক, সাইকোলজিস্টকে দেখানো হোক, ফুললি চেক আপ করানো হোক, তার কি আগে হিস্ট্রি আছে সেটা দেখা হোক। সে এক্সপিরিয়েন্সটা অনেক কারণে করতে পারে, তাহলে ছোটোবেলা হয়তো ভালো কাটেনি, অন্য কোনো রকম হয়তো শকস আছে, কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেগুলো সব স্টাডি করার পরে তারপরেই আমরা ওই দিকে যেতে পারি। এবং সেটা ঘটে, তুমি বলছো বেশিরভাগ ক্ষেত্রেই এইগুলো রিজনের জন্যই হয়। এরকম না যে আমি যাচ্ছি আর সব সময় প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে যাচ্ছে। কারেক্ট। এই যে ডার্কার এনার্জিস বা ডার্কার এন্টিটিস, যেটাকে আমরা প্যারানর্মাল বলছি, সেই এন্টিটিসগুলোর সঙ্গে আমরা একটু আগেও নিয়ে কথা বলছিলাম, তার সঙ্গে এনকাউন্টার করার আগে তোমাকে তো খুবই প্রিপেয়ার থাকতে হয়। কোনোদিন এইটা কি কোনোদিন মাথায় এসছে বা এটা কোনোদিন মনে হয়েছে যে যেগুলো খুব ট্র্যাডিশনাল রুট অফ কি বলবো সাধনা বলো, যেসব ট্র্যাডিশনাল রুট অফ হ্যান্ডলিং ডার্কার এনার্জিস, মানে আমি বলছি ট্র্যাডিশনাল বলবো না, বাট বেটার নোন, মানে ধরো তন্ত্র, হ্যাঁ, কিছু ওকাল্ট এক্সারসাইজেস, কিছু জিনিসপত্র, এগুলো কোনোদিন মনে হয়েছে যে এগুলো হয়তো জানলে বা শিখলে হয়তো আমি আরেকটু বেটারভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবো? আমার ইচ্ছে আছে, কিন্তু এই জিনিসগুলোকে জানার যে জায়গাগুলো, সেগুলো আমি এই ফ্যামিলি লাইফে থেকে আমি করতে পারবো না, আমার যা মনে হয়। কেন কি এগুলো আমার অ্যাকচুয়ালটা জানার জন্যে, যেটা আমার অ্যাকচুয়াল ইচ্ছে যে আমি তিবেতান তান্ত্রাটাকে বেশি জানি, সেটা কিন্তু আমি এখানে কলকাতার এই লাইটসে বসে আমি এগুলো বুঝতেই পারবো না। কেন কি আমার কন্টিনিউয়াসলি মনে হবে যে কালকে আমাকে বাজার করতে হবে, কালকে আমার ওই কাজ আছে, আমার আরেকটা কিছু আছে, এই এতগুলো মাইন্ডের জিনিস নিয়ে আমি এগুলো করতে পারবো না। আমাকে কমপ্লিটলি আলাদা হয়ে যেতে হবে তাহলে। কারেক্ট, সেটা খুবই ডেডিকেশন লাগে আর কি তার জন্য। হ্যাঁ, ওটা একটা আলাদা পাথ। বাট তুমি যেটা বললে আমার পার্সোনালি খুব ভালো লাগলো কথাটা শুনে, যে ইচ্ছা শক্তির চেয়ে বড় পাওয়ার তো কিছু নেই। তুমি যদি সত্যি খুব ডার্কার এনার্জির সঙ্গে এনকাউন্টার করো, আমার মনে হয় যদি সেই পজিটিভ এনার্জিটা তোমার মধ্যে অতটাই থাকে, তাহলে কিন্তু সেটাকে হ্যান্ডেল করা যায়। আমার তাই মনে হয়। সায়েন্স এখন, মানে সায়েন্স একটা পয়েন্টে দেখো, জেনারেলি সায়েন্টিস্ট যারা প্রচন্ড লেভেলে চলে যায়, তারা ফাইনালি গিয়ে সমস্ত এন্টিটির উপর বিশ্বাস তৈরি হয় তাদের। কারণ তারা, আইনস্টাইনের কথা যদি বলি, আমি আইনস্টাইন একটা পয়েন্টে গিয়ে খুবই স্পিরিচুয়াল হয়ে গেছিলেন। তিনি বুঝেছিলেন আমার হাতে সব নেই, মানে কিছু অবধি আমি করতে পারি, বাট আমার হাতে সব নেই। ধরো আমি পার্সোনালি যখন আমি লেখা লিখি, মানে আমি যখন স্ক্রিপ্ট লিখি, আমারও মাঝে মাঝে মনে হয় যে এই লাইনটা আমি লিখলাম, সত্যি কি আমি লিখলাম, কি আমাকে কেউ লিখিয়ে নাকি আমার মধ্যে দিয়ে কেউ অন্য কেউ লিখলো, এটা আমার মনে হয়। এটা আমার মনে হয় নিকোলা টেসলাও সেটাই বলতেন, যে ওনার সাথে কোনো একটা হায়ার ফর্ম অফ এনার্জি ওনার সাথে কানেকশনে আছে। কারেক্ট। তো এটা তো অনেকদিন ধরেই সায়েন্স তার মানে আলাদা আলাদা এনার্জিকে অ্যাকসেপ্টেন্স দিয়ে আসছে। এখন রিসেন্টলি আবার সায়েন্স যেটা করছে সেটা হলো এই ধরনের জিনিসপত্রকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, এবং সায়েন্স আর প্যারানর্মাল একসাথে হ্যান্ড ইন হ্যান্ড চলার চেষ্টা করছে সব সময় দেখা যাচ্ছে। এইটা
তোমার ক্ষেত্রে, তোমার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, তোমার এই পুরো সংগঠনটার ক্ষেত্রে সেই অর্থে যদি বলি, বা অর্গানাইজেশনটার ক্ষেত্রে কিভাবে ওয়ার্ক করে? এখন যে রিসেন্ট সিনারিও যেখানে প্যারানর্মালকে খুব ভালোভাবে মানে মান্যতা দেওয়া হয়েছে, দ্যাট ইজ তোমার CIA, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ইউএসের। তারা মানুষের একটা এনার্জি মানে মানা হয় যে আমি এখানে বসে আছি, কারো কারো এরকম পাওয়ার্স হয় যে আমি নিজের মানে কনসিয়াসনেসকে অন্য জায়গায় করতে পারি, মানে প্রজেক্ট করতে পারি। ব্যাপারটা বোঝাতে পারলাম? এটা ওরা ওয়ারফেয়ার ইউজ করে, মানে আচ্ছা, হ্যাঁ, এটাকে বলা হয় তোমার স্টারগেট প্রজেক্ট। একটা প্রজেক্টের নাম দিয়েছে ওরা, স্টারগেট প্রজেক্ট। আচ্ছা, এরকম কিছু কিছু মানুষকে ওরা হায়ার করে যাদের এরকম পাওয়ার্স আছে, যারা নিজের কনসিয়াসনেসকে অন্য জায়গায় প্রজেক্ট করতে পারে। তো যখন USA আর রাশিয়ার ওয়ার চলে মাঝে মাঝে, তো রাশিয়ার যে মানে প্ল্যানসগুলো সেটা জানার জন্যে এদেরকে একটা রুমে বসিয়ে আঁকতে দেয় যে কি ওদের প্ল্যানস আছে। এটা উইকিপিডিয়াতে আছে, স্টারগেট প্রজেক্ট। এটা একটা হলো। একজন ফিজিসিস্ট আছেন স্টুবার্ট হ্যামারফ, সে মোটামুটি প্রায় প্রুভ করে দিয়েছেন যে আমাদের ব্রেন আর আমাদের কনসিয়াসনেস কানেক্টেড না। আমাদের কনসিয়াসনেস একটা আলাদা ফোর্স যেটা আমাদেরকে সেলফ অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে। আমি যে বেঁচে আছি এই যে ভাবটা, এই যে আমি আমার পার্সপেক্টিভ দিয়ে যে তোমাকে দেখছি, এটা একটা আলাদা ফোর্স। তো এখন সায়েন্স অনেকটাই মানে প্রায় প্রুভের দিকেই যে আমাদের সোল ইজ নট কানেক্টেড টু আওয়ার বায়োলজিক্যাল ব্রেন, দ্যাট ইজ সাম ডিফারেন্ট এন্টিটি। কারণ জেনারেলি আমাদের সায়েন্স যেটা যেভাবে এক্সপ্লেন করে, আমাদের হ্যাপিনেসকে ডোপামিন দিয়ে এক্সপ্লেন করে, সেক্সুয়াল ইয়েকে টেস্টোস্টেরন দিয়ে বা ইস্ট্রোজেন দিয়ে করে। এবার সমস্ত হরমোনাল প্লে, মানে নচিকেতার একটা গান আছে, ভালোবাসা সব হরমোনের খেলা, এরকম কিছু একটা ছিল, পিটুইটারির খেলা। আমি বলছি যে তার মানে এই পয়েন্টসগুলো আস্তে 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 একটু ফেড আউট হচ্ছে, বলতে চাইছো যে সেখানে আমাদের হ্যাপিনেস বলো, আমাদের আন্ডারস্ট্যান্ডিং বলো, আমাদের যে একটু আগে যে আমি দুটো জিনিস আছে আমাদের ব্রেনে, দ্য মাইন্ড আর আমাদের হচ্ছে কনসিয়াসনেস। মাইন্ড হচ্ছে আলাদা জিনিস, মাইন্ড হচ্ছে আমার স্টেট অফ মাইন্ড, আমার কি আছে, লজিক্যাল রিজনিং যেগুলো করে আর কি। আমি খুশি আছি, দুঃখ আছি, রাগে আছি, এগুলো হচ্ছে মাইন্ড কাজ করে। কিন্তু কনসিয়াসনেস জিনিসটা কিন্তু কমপ্লিটলি আলাদা। কনসিয়াসনেস মানে হচ্ছে আমি যে বেঁচে আছি এই ভাবটা ক্রিয়েট করাটা, আমি যে আমার পার্সপেক্টিভ দিয়ে যে আমি হোল ইউনিভার্সটাকে যে আমি অ্যাক্সেস করতে পারছি। তার মানে ওই আইডেন্টিটিটা যে তুমি দেবরাজ, আমি অরুণাভ, আমি যা ভাবছি শুধু আমি জানি, না আমার কনসিয়াসনেসে কি চলছে, আমার চারিদিকে কি চলছে, মাইন্ড বলো যাই বলো, আমি চোখ বন্ধ করলে যে একটা অন্য কিছু দেখতে পাই এই মুহূর্তে, সেটা কোথা থেকে দেখতে পাই? আমার চোখ বন্ধ থাকে, অথচ আমি এটা ভিজুয়ালাইজ করছি। এইটা কোথা থেকে আসে? আমার মনে হয় দ্যাট ইজ হাউ কনসিয়াস, আমার জন্য কনসিয়াসনেস। তাই আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি একদিন, তখন বোধহয় ক্লাস 9 বা 10 পড়ি, হেঁটে হেঁটে যাচ্ছি, একা একা হাঁটতে, বিভিন্ন রকম ভাবনা আসে মাথায়। সেদিন হঠাৎ করে একটা ভাবনা আমার মাথায় স্ট্রাইক করলো যে এই যে আমি বলে একটা লোক আছে, এরকম বিভিন্ন রকম আমি আছে যারা শুধুমাত্র নিজে কি ভাবছে তারা নিজেরা জানে, মানে সেটা একটা আলাদা পৃথিবী তাদের জন্য। এবং এতগুলো পৃথিবী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং সবার সঙ্গে সবার কানেকশন আছে, কিন্তু প্রত্যেকটা কনসিয়াসনেস ভেতরে এক আলাদা। কিন্তু আমি কিন্তু অন্য হয়ে কাউকে আমি দেখতে পারবো না, দেখতেই পারবে না। তুমি তার ভেতরে কি চলছে তুমি জানতে পারবো না, তোমার ভিতরে কি চলছে আমি জানতে পারবো না। এক্স্যাক্টলি। আমরা কমিউনিকেট করার চেষ্টা করি, আমরা কথা বলি। এই ধরো পডকাস্ট ইজ এ কমিউনিকেশন মিডিয়াম, আমি কমিউনিকেট করছি, তোমার সঙ্গে কথা বলছি, আমি চেষ্টা করছি তোমার ভেতরের ভাবনাগুলোকে জানার, কিন্তু সম্পূর্ণ কি জানতে পারছি বা জানা কি সম্ভব? আমার মনে হয় দ্যাট ইজ হাউ কনসিয়াসনেস ওয়ার্কস। এবং তুমি যেটা বললে বেঁচে থাকার ভাবটাকে ক্রিয়েট, মানে যেটা আমাদের মধ্যে ক্রিয়েট করে, হ্যাঁ আমরা লিভিং বিইংস। কোনো সময় এই কনসিয়াসনেস বিভিন্ন বিভিন্ন জিনিস করে আমাদের সঙ্গে। আমাদের ইনস্টিংক্ট বলো, ইনস্টিংক্ট ধরো এরকম একটা জিনিস, আজকে না মনে হচ্ছে এই ঘটনাটা ঘটবে, এবং তুমি দেখলে ঘটে গেল। তোমার বারবার মনে হচ্ছে না ঘটলে ভালো হয়, না ঘটলে ভালো হয়, কিন্তু ঘটে গেল। এই যে ইনস্টিংক্ট, তোমার এই যে প্যারানর্মাল এর সঙ্গে কানেক্ট করার ক্ষেত্রে তোমার ইনস্টিংক্ট তোমাকে
কীভাবে হেল্প করেছে, এবং কোথাও কি কোনোভাবে এরকম হয়েছে যে তোমার মনে হচ্ছে যে তুমি প্রথমে একটা কথা বলেছিলে যে ইউ আর ডেস্টাইন্ড ফর দিস, কোথাও একটা তোমার মনে হচ্ছে তুমি এই জন্যই তৈরি, এই জিনিসটা কেন মনে হয়েছে তোমার পার্সোনালি, ভেতর থেকে কেন মনে হয়েছে? এটা আমি এখনো নিজেও জানি না। আচ্ছা, এটা আমি নিজেও জানি না, সত্যি কথা বলতে। এবং সেটা কি কোনোদিন জানার চেষ্টা করছো বা বোঝার চেষ্টা? আমার মনে হয় যে আরো কিছু হবে আমার সাথে, যেটাতে হয়তো বুঝতে পারবো। এই যে তুমি বলছো আরো কিছু হবে, তোমার ইনস্টিংক্ট তার মানে তোমাকে এটা বলছে, তার মানে কোথাও একটা তো তোমার ইনস্টিংক্টই তোমায় বলেছিল যে এই জিনিসটা কর, সেটা তো হয়েছিল। আমাকে একটা কথা বলো, এই মোমেন্টটা, দ্যাট মোমেন্ট, তোমার কি এই মোমেন্টটা মনে আছে যে একদিন একটা মোমেন্টে তোমার মনে হলো যে আই ওয়ান্ট টু বি অ্যাসোসিয়েটেড উইথ প্যারানর্মাল ইনভেস্টিগেশন? এটা আমার একদিনই ক্লিক করেছিল। আচ্ছা, এটা আমার একদিনই ক্লিক করেছিল, আর সেটা আমার ভেতরে ঢুকে গেছে, আর এটা আমি ফ্লাশ আউট করতে পারছি না। এবার এই মোমেন্টটা কি কোনো ইনসিডেন্টের জন্য হয়েছিল নাকি? না, এমনি জাস্ট এ থট। আচ্ছা, যেরকম আইনস্টাইন হঠাৎ একটা আপেল তোমার নিউটন আপেল পড়লো, ওর মাথার মধ্যে ক্লিক করলো, আমার ওরকম টাইপের হঠাৎ করে ক্লিক করলো, এবং তারপর থেকে তুমি ওটা থেকে বেরোতেই পারো না, আর বের করতে চাইও না। ইতিহাস বা ধরো সেই অর্থে যদি বলি ফোকলোরস, তো আমাদের সত্যিকে এফেক্ট করে? একদম করে তো আমি একটা হিস্ট্রি তো প্রেজেন্টকে এফেক্ট করবেই, মানে সেটাই স্বাভাবিক। আমি একটা রিসেন্ট, আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি ভানগড় বলে একটা জায়গা আছে যেটা খুবই হন্টেড বলে বিরাট পপুলার, তো আমি আর খুব ইচ্ছা হলো আমি এরকম হন্টেড জায়গা ফায়গা হলে খুব যাই, আমার খুব ইচ্ছা হলো যাই, তো আমরা গেলাম, গিয়ে দেখলাম যে ওখানকার বিভিন্ন গাইড ফাইড অনেক কথা বলছে যে ইয়ে হন্টেড হ্যাঁ, ইয়ে ও হ্যাঁ, ও হ্যাঁ। আমরা যেটা গাইড হিসেবে যাকে নিলাম, সে হলো একজন লোকাল, ওখানে জল দেয়, মানে জল পুজো করে নিয়ে আসে এবং সবাইকে খাওয়ায়, 2 টাকা করে গ্লাস নেয়। আমি ওকে বললাম তুমি গাইড হবে? তো গাইড হয়েছে। ও বলছে যে এইসব গল্প, কিচ্ছু নেই এখানে, হ্যাঁ, ট্যুরিজমের প্রমোট করার জন্য এইসব করছে। কিন্তু তা যে গল্পটা বললো সেটা ফ্যাসিনেটিং, মানে একজন তান্ত্রিক এসেছিল, যার নজর ইয়ের উপর পড়েছিল, রানীর উপর পড়েছিল, দ্যাট স্ক্যান্ডালাস, হ্যাঁ, রানীর উপর পড়েছিল, তারপর ও রানীকে পেতে চেয়েছিল, তাতে অভিশাপে পুরো শহর নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। এই যে এক্সাইটিং একটা গল্প, এটা তো সবসময় ইয়ে করে। তো আমি এক্সপিরিয়েন্সটা বলে আমি তো যে প্রশ্নটা করতে চাইছি সেটা হলো, ইতিহাস, এই গল্প কথা বা এই পুরো বিষয়টাকে বিভিন্ন জায়গাকে হন্টেড বলে দেওয়া হয়েছে, এর মধ্যে কতটা সত্যতা আছে, আর এই জিনিসটা কি করে এফেক্ট করে ব্যাপারটাকে, মানে সোসাইটিকে বা ওই এরিয়াটাকে? আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে মানুষ মিস্ট্রি খুব পছন্দ করে, তো এই গল্পগুলোকেই মিস্ট্রিয়াস করে তৈরি করে একটা এমন জায়গা তৈরি করা হয় যেটা আর কি মানুষের জন্য খুব ফ্যাসিনেটিং হয়ে দাঁড়ায়। তাই বলে এটা না যে ওই জায়গাটা অ্যাকচুয়ালি হন্টেড হবে কি হন্টেড হবে না, এখন তো অনেক লোক যাচ্ছে, সবাই তো মরে যাচ্ছে। কিছু লোক ওই জায়গাটাকে হন্টেড বানাতে চায় কেন কি ট্যুরিজম বাড়বে, কিছু লোক চায় না যে ওটা হন্টেড হোক কেন কি ওই জায়গাটার প্রপার্টিজের দাম কমে যাবে। এখানে দুটো ক্ল্যাশ হয়ে যায়। খালি যে ওখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে কি হচ্ছে না তার উপরে এভরিথিং ডিপেন্ড করে না, কিন্তু পলিটিক্স চলছে, লোকাল পলিটিক্স, এখন গভর্নমেন্টের উপরে কবজা জমাতে চাই কি না, ওটা অ্যাকচুয়ালি কার প্রপার্টি কেউ জানে না এখন। তো সব দিক দিয়ে একটা মানে পুরো গিট পেকে আছে আর কি। মানে এখন কি রিসেন্ট টাইমসে এরকম ঘটনা ঘটছে? আমাদেরই ওয়েস্ট বেঙ্গলে একটা জায়গা আছে বেগুনকোদর, সবাই জানবে, ওয়ান অফ দি মোস্ট হন্টেড স্টেশন বলে খুব বিখ্যাত। কিছুদিন আগেও অনেক মিডিয়া চ্যানেলে এটা নিয়ে অনেক হাইপড হয়েছিল। তবে এখন ওইখানে যদি আমরা ইনভেস্টিগেশন বা শ্যুট বা যাই করতে যাই, ওখানকার লোকালসরা এসে একদম তাড়া করে, কোনো লাঠি ফাটি এনে তাড়া করে। কারণ কি ওখানকার যে লোকালসদের প্রপার্টিজের দাম মানে হুড় করে কমে যাচ্ছে, লোক ওখানের জমি বা ওখানকার ফ্ল্যাটস বা ওখানকার ইনফ্রাস্ট্রাকচারে কেউ ইনভেস্টই করতে চাইছে না, কেন কি জায়গাটা ভূত আছে বলে কেউ যেতে চাইছে না। বেগুনকোদর, আচ্ছা, এটা কোন দিকে? পুরুলিয়ার দিকে। আচ্ছা, মানে তো আমাদের একটা রেসপন্সিবিলিটি এটাও হয় যে যদি কোনো জায়গায় অ্যাকচুয়ালি লোকেরা মানে বদনাম করে তো সেটাকে আমরা ক্লিয়ার করি। মানে তোমাদের ব্যাপারটা হলো রিয়েলিটি চেকের। মানে তারপরে আরেকটা জায়গাও আছে তোমার এখানে পুতুলবাড়ি। হ্যাঁ, পুতুলবাড়ি ভেরি ফেমাস, একদম ভূত আছে, বিশাল ভূত আছে, কিন্তু ওখানে কিন্তু মানুষ থাকে, আর ওখানে বোর্ডে লাগিয়ে রেখেছে যে এখানে আমাদেরকে ডিস্টার্ব করতে আসবেন না, এখানে কোনো ভূত নেই, একদম বোর্ডে লেখা আছে।
মানে ওখানে গিয়ে ভিডিও করতে গেলেই লোকেরা ওখানেও চিল্লাচিল্লি স্টার্ট করে। তো এরকম টাইপের মানে এগুলো জাস্ট এখনকার ব্লগার্স যারা অনেক ব্লগ বানানোর জন্য, ভিডিও করার জন্য, একটা কন্টেন্টের জন্য বানায়, তো এই জায়গাগুলো আস্তে আস্তে মানে নর্মাল মানুষদের জন্য, লোকালসদের জন্য খুব প্রবলেমেটিক হয়ে গেছে। এই যে তোমার এই কলকাতায় বিভিন্ন জায়গা আছে যেগুলোকে ন্যাশনাল লাইব্রেরিগুলো, বিভিন্ন জায়গাগুলোকে হন্টেড হিসেবে যে দাগিয়ে দেওয়া হয়েছে বা এখনো দেওয়া হয়, এটার পেছনে তো নিশ্চয়ই কোনো ইতিহাস আছে। ইতিহাস না থাকলে তো কেউ কাউকে হন্টেড বলে না। হ্যাঁ, এবার এই সবগুলো ইতিহাস তো সত্যি নাও হতে পারে, যেটা আমরা কথা বলছিলাম। হ্যাঁ, নাও হতে পারে। কিন্তু ধরো যে জায়গাটাকে হন্টেড বলে দেওয়া হয়েছে, এই যেরকম বললে পুতুলবাড়ি, এরকম হন্টেড জায়গাগুলো কি তোমরা কি ইনভেস্টিগেট করেছো যে আসলে এটা সত্যি কিনা, বা এরকম এই ধরনের কোনো ইনভেস্টিগেশন কি করেছো? ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একবার রাত্রিরে গেছিলাম, ওখানকার গার্ডসরা আবার অন্য কথা বললো যে এখানে অনেক নাকি একটা টানেল আছে, ওখানে সিক্রেট টানেল বলা হয়, ওখান থেকে নাকি রাত্রিবেলা কেউ চিৎকারের আওয়াজ বেরোচ্ছে কিন্তু ভেতরে কেউ নেই। এখন তারা এটাকে মানে বেশি বাড়িয়ে বলার জন্য বা অ্যাটেনশন ড্র করার জন্য বলেছে কিনা আমি জানি না। আমরা ওখানকার লাইব্রেরির যে মানে ছিলেন, মানে যে ম্যানেজার ছিলেন বা মানে হেড অফ দি HOD ছিলেন, তাকে বললাম যে আমরা এতগুলো কাজ করে এসেছি, আমরা একটু থাকতে চাই। তো তিনি বললেন যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমাদের এনে দাও, তো সেটা আর ওরা পারমিশন দিল না। তো এই যে হায়ার জায়গাগুলো যেখানে পারমিশন পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেখানে আমরা ওরকমভাবে অ্যাক্সেস করতে পারছি না। কারেক্ট। এবং হয়তো তোমাদের আস্তে আস্তে আরো পপুলারিটি বাড়লে কোনোদিন ওই পার্টটাও ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, ইনভেস্টিগেশন এই বিষয়টা ডিরেক্টলি খুবই মডার্ন টার্ম, এবং এই যে প্যারানরমাল ইনভেস্টিগেশন এই বিষয়টার সঙ্গে যোগাযোগ বা জড়িত হতে গেলে লোকজনদের, আমি একটা সম্পূর্ণ আলাদা জায়গা জিজ্ঞেস করছি। সেটা হলো ধরো হাউ দিস ওয়ার্কস, মানে অ্যাজ এ মডেল অফ বিজনেস বলো বা অ্যাজ এ মডেল অফ প্রফেশন বলো, হাউ ডাজ ইট ওয়ার্ক? না, এটা প্রফেশন তো একেবারেই না, এটা শিয়ার প্যাশনের জন্যই হয়। যদি কারো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে তাহলেই এটা করা পসিবল। এখানে আমরা অনেক সময় মানে যারা আমাদের ডাকে, অনেক গরিব লোকও ডাকে, তাদের থেকে আমরা ভালো অ্যামাউন্ট চাইতে পারি না, কারণ কি আমাদের মোটিভ থাকে যে তাকে হেল্প করি। কিন্তু যদি কেউ ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড থাকে তারা আমাদের নিজের খুশিতেই তারা দিয়ে দেয়। তো এটা খুব ফ্লাকচুয়েটিং, মানে এরকম না যে এটা আমার বাড়ি চলতে পারে, এটা পসিবল না। অনেক সময় মিডিয়া থেকেও টাকা আসে, কিন্তু এটা না যে এটা ফ্লোতে যাবে, মানে এটা অ্যাজ এ প্রফেশন চুজ করা পসিবল না কারো পক্ষে। এটা মানে এরকম না যে জ্যোতিষী হয়ে গেলাম, তান্ত্রিক হয়ে গেলাম, আমি কাউকে তাবিজ কবজ দিচ্ছি, এটা কিন্তু লফুলিও এটা ল পারমিট করে না। রাইট। কেন কি অ্যাজ পার ল কিওর করার জন্যে এমন কোনো আমি জিনিস কাউকে দিতে পারি না যেটা আর কি সায়েন্টিফিক্যালি প্রুভেন না। তো আমরা ওরকম কোনো কাজ করি না, আমরা খালি ইনভেস্টিগেশন করি যে এই রিজনটা কেন হচ্ছে, আমি রিজনটা খুঁজে বার করার চেষ্টা করি। রিজনটা খুঁজে বের করলে তোমরা, এবার এই রিজনটা ধরো সত্যি প্যারানরমাল দেখা গেল, এবার এই রিজন থেকে ওদের এই রেজলিউশনটা কি করে হবে, মানে এটার থেকে বেরোবে কি করে তারা? অনেকগুলো এখানে ওয়েজ আছে। একটা হচ্ছে বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেমটা কেন বলছি আমি, আমরা অনেক এরকম বাড়িতেও গেছি যেখানে আমরা বুঝতে পারছি কিছু নেই, কিন্তু তার পুরো বিলিফ আছে যে এখানে কিছু আছে। ওকে। তো আমরা এমনই একটা ভাবে বোঝাই তাকে যে না এখানে ছিল, কিন্তু আমরা তাকে আর ডেমলিশ করে দিয়েছি। ওকে। তারা সেটাকে বিশ্বাস করে না যে ডেমলিশ হয়ে গেছে, সে কিওর্ড হয়ে গেল। এখন একটা জায়গায় থাকে যে সত্যি কিছু আছে, আমরা বুঝতে পারছি যে না এই জায়গাটা আমরা সলভ করতে পারছি না। এই জায়গাটা আমরা কি করি, আমরা যদি কোনো হাইপোথেটিক্যালি এন্টিটি ধরে নিই যে এন্টিটিটা আছে, তার ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে সে কেন আছে এখানে, তার হিস্ট্রিটা কি। সেটাকে যদি একটুখানিও সলভ করা যেতে পারে তাহলে সেটা অনেক সময় সলভ হয়ে যায়। আচ্ছা। মানে চাই আমি মানুষের বিলিফ সিস্টেম ধরে নিই বা চাই আমি ওই অন্য বিলিফ সিস্টেম দেখে নিই, তো ফুল সিস্টেমটাই বিলিফ সিস্টেমের উপরে চলছে। যে কে কি বিলিভ করছে, কে কি ইমোশনে আছে, সেই ইমোশনটাকে বুঝে ওইটাকে জাস্ট এক্সিকিউট করা। এরকম না যে আমি বেঁধে দিলাম কিছু আর হয়ে গেল, এরকম। রাইট। এবং আমি যেটা বুঝতে পারছি যে তোমার বিশ্বাসটা হলো যে সমস্ত কিছুরই
একটা করে মানে আমরা তো মানুষ, আমাদের মধ্যে তো অনেকটা ক্ষমতা আছে, অলরেডি দিয়েছে বিধাতা। এবার সেই ক্ষমতাগুলো আমরা অনেকটা ভুলে গেছি, আমরা অনেকটা ভুলে যাওয়ার চেষ্টা করছি, বা ভুলিয়ে দিয়েছে আমাকে সোসাইটি বা সময়। তুমি বলছো যে সেই সমস্ত পাওয়ারগুলোই আবার মানে যেমন বিলিভ একটা প্রচন্ড ইম্পর্টেন্ট পাওয়ার। তুমি যদি সত্যি কোনোদিন কোনো কিছুতে প্রপারলি বিশ্বাস করো, মানে এই বিশ্বাসটা কিন্তু আমি বলছি যে হ্যাঁ একজন একটা কথা বললাম বিশ্বাস করে হ্যাঁ ঠিক আছে, আমি ওইটা বলছি না, ইন্টারনাল বিশ্বাস। তুমি যে বিলিভ সিস্টেমের কথা বললে, বিলিভ সিস্টেম ইজ এ পাওয়ার। তো তোমার বক্তব্য আমি যতটুকু বুঝতে পারলাম যে তুমি বলছো এই বিলিভ সিস্টেম এবং তোমার মধ্যের বিশ্বাসটা, এই দুটো দিয়ে তুমি দুটো দিকই হ্যান্ডেল করতে পারবে। কেন কি আমার নিজের কোনো বিলিভ সিস্টেম নেই, রাইট। আমি সবসময় মাইন্ডকে ক্লিয়ার রাখি যে আমি বিশ্বাস করতে অসুবিধা হবে না, আমি বিশ্বাস করতে অসুবিধা হবে না, অবিশ্বাস করতে অসুবিধা হবে না, মানে এটা আমার মধ্যে ইনবিল্ড আছে। বেশ, এই জন্যই আমি কাজটা করতে পারি। আমি যদি নিজে বিলিভ করে নিই যে না আছেই, তাহলে আমি কিন্তু কাজটা করতে পারবো না, তাহলে আমি একদিকে ইনক্লাইন্ড হয়ে যাবো। রাইট। আরেকটা এর সঙ্গেই কানেক্ট করে প্রশ্ন করি, তোমার যে এই যে বিলিফটা, তোমার একটা নিজস্ব বিলিফ সিস্টেম আছে, তোমার টিমের মধ্যে এই বিলিফ সিস্টেমটাকে তোমার তো ক্রিয়েট করতে হয়, সেটা কি তুমি আলাদা কোনো প্রসেসে করো নাকি এমনি? না, যাদের মধ্যে বিলিফ সিস্টেমটা আছে তাদেরকেই আমি নিই। ওকে, যারা এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে। এরকম না যে আমার টিমের সবাই আমার মতনই, কিন্তু একটা হয় না প্যাশন, যে জিনিসটাকে জানার পিছনে যে প্যাশনটা, এই প্যাশনটাই হচ্ছে মেইন। এই বিলিফ সিস্টেমটা প্যাশনটাই তৈরি করে। ধরো যাদের সঙ্গে যে কোনো রকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স ঘটেছে, তারা তো প্যারানর্মালের একটা ডেফিনেশন আছে তাদের কাছে, যে ধরো আমি যদি বলি, অনেকে বলে যে একটা কোনো জায়গায় গিয়ে খুব ঠান্ডা একটা ফিল হয়েছে, খুব শীত করেছে, ও কারণে প্রচন্ড গরম, ওই পার্টিকুলার জায়গাটা প্রচন্ড শীত, স্পাইন চিলিং এক্সপিরিয়েন্স যেগুলোকে বলে, সে ধরনের প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে যাদের হয়েছে। সেই জন্য তো আমাদের 3খানা আছে, থার্মোমিটার আছে সেটাকে মাপার জন্য। আচ্ছা, হ্যাঁ। এবার আমার বক্তব্য হলো, যারা এই এক্সপিরিয়েন্সগুলো করেছে তাদের কাছে একটা আইডেন্টিটি আছে, তাদের কাছে একটা আইডেন্টিফিকেশন আছে। বাট যারা করেনি, যারা এক্সপিরিয়েন্স করেনি, বা যারা সেই অর্থে নন বিলিভার্স কিংবা বিলিভার্সও হতে পারে, তাদের এক্সপিরিয়েন্স অফ ঘোস্ট ইজ সিনেমা। মানে আমার কাছে ছোটবেলায় ভূত মানে ছিল সাদা শাড়ি পরে একটা মেয়ে, সেই হলো ভূত। এই যে একটা বিলিফ সিস্টেম তৈরি করা হয় আমাদের চারপাশে, এই বিলিফ সিস্টেমটা কিভাবে সোসাইটিকে এফেক্ট করে, তোমাদের কাজকে কিভাবে এফেক্ট করে? সিনেমা, বুকস, তারপরে এখন ওয়েব সিরিজ, এখন সবগুলোই ওদের মানে মেইন টার্গেট থাকে হরর জনারটাকে বানানো। ভূত মানেই হরর হতে হবে। এখন হরর হতে গিয়ে মানুষেরা কোনো রকম আনন্যাচারাল কিছু ঘটলেই সেটাকে ওর সাথে কানেক্ট করে দেয়, কিন্তু ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি ওরকম না। আমার যখন আমি যেটা মানি সেটা হচ্ছে, কোনো মানুষ যদি মারা যায় আর সে কোনো ফর্মে এক্সিস্ট করছে, সে কিন্তু কষ্টতে থাকে। কারণ কি, এতদিন সে একটা বডি নিয়ে এক্সিস্ট করছিল, হঠাৎ তার কাছে বডি নেই, সে বুঝতে পারছে না সে কোন জায়গায় আছে। সে যদি বুঝতে পারে যে এখানে কেউ আছে, আমি তাকে কমিউনিকেট করার চেষ্টা করছি, সে জানে না কিভাবে কমিউনিকেট করব, হয়তো পায়ে একটু সুরসুরি দিল বা কানের মধ্যে ফিসফিস করলো, মানুষটা সেটাকে ভেবে নেয় যে সে গলা টিপে দেবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? আমাদের সাথে এরকম হলে কিন্তু আমরা ওইখানে একটা সাউন্ড রেকর্ডার রেখে দেবো যে সত্যি ফিসফিসটা কি আমাদের হচ্ছে, কিন্তু আমরা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। যেটা তোমার সাথে ঘটছে তুমি ওটাকে রেকর্ড করার ট্রাই করো, যেটা তুমি কানে শুনতে পাচ্ছ ওটা ঠিক রেকর্ডও হবে। একটা কথা বলো আমাকে, এই যে ধরো সিনেমা তো অনেক এরকম ধরনের, তুমি বলছো যে তুমি এই যে ঘটনাগুলো মানে টুকটুক অল্প অল্প যেই ঘটনাই আছে সেগুলো প্রুফ রাখার জন্য সেটাকে রেকর্ড করে রাখার ব্যাপার বলছো। আমি প্রশ্নটা করছি তোমাকে আরেকটু সেটা হলো, ধরো সিনেমা মানে আমি ধরো কোনো একটা সিনেমা দেখলাম যেখানে দেখলাম বাচ্চারা ভূত, দুটো বাচ্চা মারা গেছিল, তারাই ভূত হয়ে আসছে। এই ধরনের যে বিলিফ সিস্টেমগুলো আছে, মানে ধরো যেগুলোকে ডিরেক্টলি মানুষ হিসাবে মানে কি তাদের একটা
অবয়ব আছে, তাদের একটা শরীর আছে, তারা শরীর নিয়ে ভূত হয়ে আসছে। এই কনসেপ্টটা তো সিনেমা খুবই প্রমোট করে, বাট এর বাইরেও তো একটা দিক আছে। মানে আমি বলছি যে এইটা একটা বিলিফ সিস্টেম। কেউ আমাদের গল্প বলো, একটা লোক, বেশিরভাগ গল্প কি হয়, একটা লোকের সঙ্গে আমি কথা বলছি, হঠাৎ করে জানতে পারলাম সে মারা গেছে, মানে সে অ্যাকচুয়ালি ভূত আমার সঙ্গে কথা বলছে। এটা অনেকেই দেখায়। অনেক এরকম গল্প আছে যেটা বেশি হয়, একটা বাড়িতে যায় কেউ, একটা বেশিরভাগ ভূতের গল্প আর কি, এটা বাড়িতে যায়, সেখানে গিয়ে দেখে বাড়ির মধ্যে কোনো একটা ভূত এখনো থেকে গেছে যারা ওদেরকে ডিস্টার্ব করে। এই টেমপ্লেটের বাইরে বেরিয়ে তো আরো অনেকগুলো দিক হতে পারে, সেইগুলো নিয়ে লোকে কেন কাজ করছে না, মানে সেগুলো নিয়ে এক্সপ্লোর কেন করে না বেশিরভাগ লোক? সব থেকে বড় কথা, আমার যেটা পার্সোনালি মনে হয় যে আমরা ভূতকে সবসময় একটা মানুষের আত্মাই কেন ভাবি। সে একটা অন্য ক্রিচারও তো হতে পারে, একটা অন্য স্পিসিসও হতে পারে, যে এনার্জি ফর্মে হয়তো আমাদের মতনই বিলং করে, হয়তো আমরা তাকে অ্যাক্সেস করতে পারছি না। সে একটা অন্য গ্রহর প্রাণীও হতে পারে, সে অন্য ফর্মে হয়তো ইনভেট করেছে আমাদের প্ল্যানেটকে, সেগুলোও হতে পারে, সেগুলো কেউ চিন্তাও করে না। আরেকটা জিনিস আমার তোমার কথাটাতেই মনে হলো হঠাৎ করে, সব সময় ভূত কেন মানুষেরই ভূত হয়? আমি তো সেটাই বলছি। না, আমি বলছি মানুষের বলতে তুমি তো বলছো অন্যান্য আমি বলছি এই যে পশু মারা যাচ্ছে, বা ধরো একটা ইনসেক্ট মারা গেল, তার মধ্যেও তো এনার্জি ছিল, সেই জন্য তো বেঁচে ছিল, তো সেই এনার্জিটা তো কোথায় ঘুরে বেড়াচ্ছে? না, আমি এবার এই জায়গাটায় আসছি। অ্যাজ পার, যদি আমি আমাদের আর্থের মধ্যে যতগুলো স্পিসিস আছে, সব থেকে বেশি রিয়াক্টিভ স্পিসিস কিন্তু আমরা, মানে সব থেকে বেশি ইমোশন আমাদের হিউম্যানসদের। কেন কি আমরা আমাদের ইমোশনটাকে করতে পারি, মানে আমরা যেটা ভেতরে ফিল করছি, হয়তো আমি অন্য কিছু বলছি, আমি হয়তো রেগে আছি বাট আমি মুখে হাসি কথায় বলছি, আমি মিথ্যে কথা বলছি, এগুলো কিন্তু জন্তুরা করতে পারে না, অ্যাক্ট করতে পারে না। আমরা বানিয়ে খাচ্ছি, আমরা ঠান্ডা লাগছে জ্যাকেট পরে আছি, সব থেকে বেশি রিয়াক্টিভ স্পিসিস কিন্তু আমরা। সেই হিসাবে সব থেকে বেশি কনসিয়াসনেস আমাদের, সব থেকে বেশি ইন্টারনাল এনার্জি আমাদের। সেই জন্য ওদের এনার্জি আমার মনে হয় অতখানি ইন্টারঅ্যাক্টিভ না। রাইট, মানে ওদের এনার্জিটা খুবই সাবলাইম অবস্থায় থেকে যায়, নেচারেই কোথাও একটা আছে বাট থেকে যায়, তারা রিয়াক্ট করে না। ওকে, দ্যাটস এ নাইস পার্সপেক্টিভ, এটা ভেবে দেখিনি। বেশ, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, মানে অনেক রকম বিষয় নিয়ে কথা বললাম, এবং আমার মনে হয় আমি তোমার থেকে ঠিক এরকমই একটা কনভারসেশন এক্সপেক্ট করেছিলাম, যেই কনভারসেশনটাতে আমরা একটু ডিপার অ্যাসপেক্ট অফ প্যারানর্মালে ঢুকবো, একটু এক্সপিরিয়েন্সের বাইরে, কারণ তোমার এক্সপিরিয়েন্স অনেকেই শুনেছে, তো আমার মনে হয় আমরা সেইটা করতে পেরেছি, এবং একটা কি বলবো, বিভিন্ন রকম পার্সপেক্টিভ পাওয়া গেছে, যেটা তোমার সঙ্গে কথা বলে আমারও কিছু পার্সপেক্টিভ চেঞ্জ হলো, হয়তো কিছু জিনিস হয়তো আমারও এই কথা বলতে বলতেই মনে হলো। তো ফাইনালি আমার মনে হয় আপনাদেরও এই কনভারসেশনটা ভালো লেগেছে, এবং দেবরাজকে বিভিন্নভাবে দেখেছেন, এইভাবে বোধহয় প্রথমবার দেখলেন। সো আজকের এপিসোড এখানেই শেষ করব। দেবরাজ, থ্যাংক ইউ ফর কামিং টু সোল কানেকশন পডকাস্ট, এবং এত সুন্দর একটা আড্ডা মারার জন্য থ্যাংক ইউ। আমার মনে হয় আপনারাও এই পাশে বসে আমার সঙ্গে, দেবরাজের সঙ্গে আড্ডা মেরেছেন, এবং আশা করি আপনাদের প্রত্যেকটা এপিসোডের মতো এটাও ভালো লেগেছে। ভালো লাগলে যেটা করতে হয় সেটা আপনারা করবেন, আমি আর আলাদা করে বলছি না। ফর নাও, বাই বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।